হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। মেটাল নন মেটাল অর্থাৎ ধাতু অধাতুর পার্ট 1 আমি তোমাদের আগের দিন করিয়েছি, যেটা কমপ্লিটলি বেসড অন এনসিইআরটি ছিল। আজকে তোমাদের ইউথ থেকে করাচ্ছি 265 পেজ, যেখানে তোমাদের হেডিং দেওয়া আছে নন মেটাল অ্যান্ড নন মেটালিক কম্পাউন্ডস অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস। প্রথমে হাইড্রোজেন আছে, ঠিক আছে। তো ইউথ কম্পিটিশন টাইমসে 265 পেজ থেকে আমি তোমাদের টোটালি স্টার্ট করছি। একটা জিনিস তোমাদের খুব ভালো করে বলবো, ইউথ কম্পিটিশন টাইমসে এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের উপর কিছু কিছু কোশ্চেন্সে এক্সপ্লেনেশন ভালোই দেওয়া আছে, কিন্তু কিছু কিছু যেমন এই প্রশ্নটাতে এক্সপ্লেনেশন মোটেই দেওয়া নেই। তো এক্সট্রা ইনফরমেশনগুলো ডেফিনেটলি নাও, কারণ এগুলো অলরেডি রেলে পড়া প্রশ্ন। জরুরি নয় যে এই প্রশ্ন কপি করে এবারে দিয়ে দিলে, এর থেকে যে অন্য ইনফরমেশনগুলো দেয় বা আছে সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। যেমন নিচের প্রশ্নটা বলেছে, নিচের কোনটি সর্বোচ্চ শক্তি মূল্য আছে। দেখো শক্তি মূল্য, ঠিক আছে, সর্বোচ্চ শক্তি মূল্য, এটা যে ইংরাজি হয় সেটা হয় ক্যালোরিফিক ভ্যালু। এটা যে ইংরাজি হয়, তোমাদের জাস্ট মিনিট, হ্যাঁ, তো এটার যে ইংরাজি হয় তোমাদের ক্যালোরিফিক ভ্যালু, ঠিক আছে, ক্যালোরিফিক ভ্যালু, এটা গেল প্রথম কথা। ওখানে ক্যালোরি ভ্যালু দেওয়া আছে, ক্যালোরি ভ্যালু নয়, কথা হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, হাইড্রোজেনের ক্যালোরিফিক ভ্যালু কত? যদি কেউ জানো তো অ্যান্সার দাও, যদি কেউ না জানো তো শুনে নাও, ভীষণ ইম্পর্ট্যান্ট। এই যে হাইড্রোজেনের যে ক্যালোরিফিক ভ্যালু হয় সেটা হয় 150 কিলো জুল পার 1 ইউনিট, অর্থাৎ এখানে গ্রামকে ধরা হয়, 1 গ্রাম, ঠিক আছে। অর্থাৎ 1 গ্রাম হাইড্রোজেনকে পোড়ালে 150 কিলো জুল শক্তি উৎপন্ন হয়। অ্যাকচুয়ালি ক্যালোরিফিক ভ্যালু বলতে কী বোঝায়? ক্যালোরিফিক ভ্যালু বলতে বোঝায় 1 ইউনিট ভরকে পোড়ালে বা 1 ইউনিট ভরকে বার্ন করলে যতটা এনার্জি উৎপন্ন হয়, ঠিক আছে, অ্যামাউন্ট অফ এনার্জি। এবার এনার্জি এখানে কী হিসেবে উৎপন্ন হচ্ছে? এনার্জি মানে কি শক্তি। এখানে এনার্জি বলতে এখানে হিট এনার্জির কথা বলা হচ্ছে। এখানে এনার্জি মানে হচ্ছে হিট এনার্জি। যতটা শক্তি আমরা 1 গ্রাম বা 1 ইউনিট মাসকে বা ভরকে পুড়িয়ে বা বার্ন করে পাই অ্যাজ এ হিট, তাপ হিসাবে, সেইটাকে আমরা বলছি ক্যালোরিফিক ভ্যালু। হাইড্রোজেনের ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে হায়েস্ট হয়, এই জন্য অ্যান্সার এখানে হাইড্রোজেন হবে, ঠিক আছে। বাকিগুলো সব লোয়েস্ট হয়। বাকিগুলো এই যে এলপিজি, ন্যাচুরাল গ্যাস, মিথেন, এগুলো দিয়ে প্রশ্ন আমি তোমাদের লাস্টে রেখেছি, ওখানে আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। এখানে আপাতত হাইড্রোজেন অ্যান্সার হবে তোমাদের 150 কিলো জুল পার গ্রাম, ঠিক আছে, এবং এনার্জি হিট আকারে বেরোয়। এটার ইংলিশ হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু। আর এই মনে রাখবে, অনেক সময় দেয় ক্যালোরিফিক ভ্যালুর ইউনিট কী, সেটা হচ্ছে কিলো জুল পার গ্রাম কিন্তু, ওকে। এটা নিয়ে, এই চ্যাপ্টারটা নিয়ে, এটা এনসিইআরটিতে চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে তোমাদের সোর্সেস অফ এনার্জি, তার উপর বেস করে প্রশ্নটা দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি মেটাল নন মেটালের প্রশ্নও নয়, তবু এই চ্যাপ্টারের উপরে আমি তোমাদের একদম সেপারেট একটা ক্লাস কিন্তু আগেও দিয়েছিলাম, ওকে, একদম চ্যাপ্টার উপরে। চলো 2 নম্বর দাগে যাব। ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত? দেখো, হাইড্রোজেন 2 1, এইটাকে আমরা বলি ডিউটেরিয়াম, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ এইটাকে আমরা বলি ভর সংখ্যা। তাহলে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের যে আইসোটোপ, যেটাকে আমরা বলছি ডিউটেরিয়াম, তার ভর সংখ্যা কত হবে? তার ভর সংখ্যা হবে 2। তো অ্যান্সার আমাদের এখানে কী হবে? 2। অ্যাকচুয়ালি এই ডিউটেরিয়ামের মধ্যে কী কী থাকে? 1 প্রোটন, 1 নিউট্রন অ্যান্ড 1 ইলেকট্রন থাকে, ঠিক আছে। প্রোটন এবং নিউট্রন সংখ্যা মিলিয়ে আমাদের ভর সংখ্যা হয়। প্রোটন এবং নিউট্রন সংখ্যা মিলে আমাদের কী হয়? ভর সংখ্যা হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই 1 যেটা লেখা আছে, 1 হচ্ছে একটা প্রোটনকে নির্দেশ করে। এটাই হচ্ছে ডিউটেরিয়ামের কী হয়? পারমাণবিক সংখ্যা। দেখো, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা আর ডিউটেরিয়ামের পারমাণবিক সংখ্যা সেম হয়। কেন? কারণ এটা হচ্ছে হাইড্রোজেনেরই একটা আইসোটোপ, ঠিক আছে। হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে মেনলি, আরও আইসোটোপ আছে 3টে, মানে মূলত কী, একটা হচ্ছে তোমাদের পোট্রিয়াম, ডিউটেরিয়াম আর হচ্ছে ট্রিটিয়াম। লাস্টে আমি এগুলো নিয়েও প্রশ্ন রেখেছি, মানে এক্সট্রা যে ইনফরমেশন পাবো সেগুলো নিয়ে তোমাদের লাস্টে প্রশ্ন রাখবো, কারণ তোমরা ডাইরেক্ট ইউজ চাইছো, আমি যেটা দেখতে পাচ্ছি। আমি যখনই এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি তখন একে বলছে স্যার এক্সট্রা ইনফরমেশন দিয়ে কী হবে? আমার এগুলো শুনতে অদ্ভুত লাগে, কারণ রেলের পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ আর তোমরা ভাবছো রেল মনে হয় ইউথের বইটা নেবে আর খুলে খুলে প্রশ্ন দেবে। অদ্ভুত জিনিস তোমাদের মাথায় আছে, ভালো কথা, তোমরা সেই ধারণা নিয়েই পরীক্ষা দিতে যাও, কোনো অসুবিধা নেই। তবু আমার দায়িত্ব এক্সট্রা ইনফরমেশনগুলো নিয়ে লাস্টে প্রশ্ন বানিয়ে দেবো, আমি সেটা দেবো, কারণ অনেকে সেটা চায়। আবার যারা রিয়েলিস্টিক হয় তারা সেটা চায়, কিন্তু যারা স্যাটিসফাইড হয়ে থাকতে চায় যে স্যার যা পড়েছি তার থেকেই প্রশ্ন আসবে, ওকে, ভালো কথা, পরীক্ষা দিতে যাও, কোনো অসুবিধা নেই। যাই হোক, তো আমি এটা বলতে চাইছি, সেটা একটা প্রোটন এবং একটা নিউট্রন দুটোকে মিলালে আমাদের কী হয়? ভর সংখ্যা হয়। এই যে তোমাদের ডিউটেরিয়াম, পোট্রিয়াম, এগুলোর উপরেও আমি ওই যে ক্লাস করিয়েছিলাম তোমাদের ফুয়েল বার্নিংয়ের উপরে, অর্থাৎ এনার্জি সোর্সেস অফ এনার্জির উপরে, তার সেখানেও আমি তোমাদের ভালো করে আলোচনা করেছিলাম। যাই হোক, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। এবার দেখো, যে আমি পোট্রিয়াম বলছি, সেই পোট্রিয়ামে কিন্তু কোনো আমাদের কী থাকে না? নিউট্রন থাকে না। দেখো, প্রোটন যদি থাকে ইলেকট্রন ডেফিনেটলি থাকবে, নাহলে ব্যালেন্স হবে না।
ঠিক আছে, একটা প্রোটন একটা ইলেকট্রন এখানে থাকবেই। কিন্তু আমি যে পোট্রিয়ামের কথা বলছি সেখানে কিন্তু কোনো কি থাকে না, কোনো নিউট্রন থাকে না। তো এটা দিয়ে রেলওয়েতে প্রশ্ন পড়ে। আরেকটা জিনিস বলে দিই যেটা খুব ইম্পর্টেন্ট, এই ডিউটেরিয়াম কাজে কী লাগে, অনেক কাজে লাগে ডিউটেরিয়াম। আমরা যে ভারী জল বলি বা হেভি ওয়াটার বলি, ঠিক আছে, আমরা ভারী জল শব্দটা শুনেছি, ভারী জল বা হেভি ওয়াটার, ঠিক আছে, এই হেভি ওয়াটার তৈরিতে এই ডিউটেরিয়াম কাজ লাগে। ঠিক আছে, হেভি ওয়াটার কি, দেখো নর্মালি জল তৈরি হয় তোমাদের পোট্রিয়াম দিয়ে। নর্মালি জল আমাদের কী দিয়ে তৈরি হয়, পোট্রিয়াম দিয়ে। আমাদের চারপাশে যে টাইপের হাইড্রোজেন আমরা পাই, যে টাইপের হাইড্রোজেন আমরা বার্নিং করতে ব্যবহার করি, তার 99% হচ্ছে পোট্রিয়াম, যাতে কোনো নিউট্রন নেই, একটা প্রোটন একটা ইলেকট্রন আছে। কিন্তু যদি কোনো জলে, তার মানে জলেও আমাদের জল কী দিয়ে তৈরি হয়, অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি হয়। তো যদি কোনো জলে পোট্রিয়ামের তুলনায় ডিউটেরিয়াম বেশি থাকে, তখন আমরা সেই জলকে ভারী ওয়াটার বলি, হেভি ওয়াটার বলি। হেভি ওয়াটার শব্দটা কেন আসে, কারণ দেখো পোট্রিয়ামের যে ভর সংখ্যা সেটা হয় 1, পোট্রিয়ামকে এইভাবে লেখা হয়, এইটা হচ্ছে পোট্রিয়াম, পোট্রিয়ামের ভর সংখ্যা হচ্ছে 1, আর ডিউটেরিয়ামের ভর সংখ্যা হচ্ছে 2। তার মানে পোট্রিয়ামের থেকে ডিউটেরিয়াম ভারী, ডেফিনেটলি ভারী তো হবেই, কারণ একটা এখানে নিউট্রন রয়েছে আর পোট্রিয়ামে কোনো নিউট্রনই নেই। ঠিক আছে, সো ভারী তো হবেই, কারণ নিউট্রনের মাস এখানে অ্যাড হচ্ছে। নিউট্রন, প্রোটন, ইলেকট্রন আর নিউট্রনের মধ্যে সবথেকে ভারী কে, নিউট্রন ভারী। ঠিক আছে, সুতরাং মাস যখন অ্যাড হচ্ছে তখন ডিউটেরিয়াম ভারী হয়ে যাচ্ছে। আর সেই ভারী জিনিসটা যখন কোনো জলে থাকছে তখন আমরা তাকে কী বলছি, হেভি ওয়াটার বলছি। সরি, হেভি বানানটা লিখেছি দেখো, তখন আমরা তাকে কী বলছি, হেভি ওয়াটার বলছি। সো আমরা দেখতে পাচ্ছি যে জলে আমাদের ডিউটেরিয়াম থাকে তাকে আমরা হেভি ওয়াটার বলি। অনেকে বলে কি ডিউটেরিয়ামকেই হেভি ওয়াটার বলে, তা কিন্তু নয়। এ ওয়াটার দ্যাট কন্টেন্স ডিউটেরিয়াম ইজ কল্ড হেভি ওয়াটার। ঠিক আছে, এটা গেল প্রথম কথা। এবার হেভি ওয়াটার কী কাজে লাগে, হেভি ওয়াটার যে দুটো কাজে লাগে, মেনলি দুটো কাজে হেভি ওয়াটারকে ব্যবহার করা হয়। এক হচ্ছে নিউট্রন মডারেটর হিসাবে, এটা মনে রাখো, এই টার্মগুলো জাস্ট মনে রাখো, কাজে লাগে নিউট্রন মডারেটর হিসাবে। ঠিক আছে, মডারেটর। আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কুল্যান্ট হিসেবে, অর্থাৎ শীতক হিসেবে কাজ লাগে। ঠিক আছে, শীতক কোথায়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, আমি বি বলে লিখছি। ঠিক আছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিউট্রন মডারেটর এবং শীতক উভয়ই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেই কাজে লাগে। চলো পরের প্রশ্ন, এটা আরআরবি জেই প্রশ্ন 22/5/2019 অ্যান্সার দেওয়ার ট্রাই করো। নিচের কোন গ্যাসটি ধাতুর সাথে বিক্রিয়ায় উৎপন্ন হয়। এক্সাম্পল হিসাবে বলতে পারি জেডেন, সবথেকে পপুলার এক্সাম্পল। জিঙ্কের সঙ্গে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুমি বিক্রিয়া ঘটাও, তাহলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হয় এবং তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস রিলিজড হয়। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস ঊর্ধ্বমুখী হয়, ওই জন্য আমরা এই সাইনটা দিই। অ্যান্সার আমাদের কী হবে এখানে, হাইড্রোজেন। যে কোনো ধাতুর সঙ্গে তুমি যখন অ্যাসিডের বিক্রিয়া করাও তখন সেখানে আমরা দেখি একটা গ্যাস উৎপন্ন হয়। এর কারণ কি, কারণ হয় সেটা হচ্ছে, ভালো করে বোঝো কী কারণ হচ্ছে, ভালো করে বোঝো। এখানে যেমন দেখো জিঙ্ক আছে, ঠিক আছে, আর এখানে যেমন দেখো ক্লোরাইড আছে। ঠিক আছে, এটা ক্লোরাইড, আমরা জানি ক্লোরাইড কেন, কারণ এটা Cl- হয় বেসিক্যালি এটা, আর এইচ এখানে কী হয়, প্লাস হয়। এই প্লাসটা এইদিকে চলে যায়, আগের দিন তোমাদের করিয়েছি এটা, আর এই মাইনাসটা এইদিকে চলে যায়। দেখো এই ফ্যাক্টরটা বুঝতে হলে তোমার আগের দিন ক্লাসটাকেও দেখতে হবে কীভাবে আয়ন তৈরি হয়। এটা ক্লোরাইড, ওই জন্য এটা জিঙ্ক ক্লোরাইড বলা হয়। ঠিক আছে, ক্লোরিন থেকে যখন ওর যে এক্সট্রা যেটা, দেখো ক্লোরিনের লাস্টে কটা থাকে, 7টা থাকে শেষ কক্ষপথে, একটা অ্যাড হলে তখনই আমরা তাকে কী বলি, Cl- বলি। যখনই একটা অ্যাড হয়ে যায় তখন ওটা আর ক্লোরিন থাকে না, ক্লোরাইড আয়নে পরিণত হয়। ঠিক আছে, ওকে। আমরা জানি ইড হয়, নিজের আয়ন তৈরি করলে সেটাকে আমরা ইড বলি, যেমন নাইট্রাইড। দেখো নাইট্রাইড আর নাইট্রাইডের মধ্যে কী পার্থক্য সেটা তোমাদের আগের দিন করিয়েছি, ওই জন্য বলি আগে ভিডিও দেখে করো। কী হয়, জিঙ্কের সঙ্গে এই Cl অ্যাড হয়ে যায় আর হাইড্রোজেনটা কী হয়, বেরিয়ে এখানে চলে আসে। ওকে, এবং এটাই হয়। ঠিক আছে, এবং এটাই হয়। তো আমরা এখানে বলতে পারি হাইড্রোজেন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। যদি এক খণ্ড জিঙ্ক ধাতুকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে রাখা হয় তাহলে এই গ্যাসটা উৎপন্ন হয়। একটু আগেই যে এক্সাম্পলটা তোমাদের দিলাম, জিঙ্কের সঙ্গে যখন তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাবে তখন উৎপন্ন হয় তোমাদের জিঙ্ক ক্লোরাইড এবং তার সঙ্গে তোমাদের কী হয়, হাইড্রোজেন গ্যাস রিলিজ হয়। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কী হবে, হাইড্রোজেন। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ম্যাগনেশিয়াম। ঠিক আছে, ম্যাগনেশিয়ামের সাথে তুমি যখন HCl-কে বিক্রিয়া করাবে তখন উৎপন্ন হয় তোমাদের MgCl2 এবং তার সঙ্গে কী হয়, হাইড্রোজেন গ্যাস তোমাদের রিলিজ হয়। ঠিক আছে, তো আমরা এখান থেকে কী বলতে পারি, এই দুটো এক্সাম্পল থেকে তুমি দেখতে পারো মেটালের সঙ্গে তুমি যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাও বা কোনো অ্যাসিডের বিক্রিয়া ঘটাও তখন কোনো কিছু ক্লোরাইড বা কোনো নাইট্রাইড উৎপন্ন হয় এবং তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস কী হয়, রিলিজড হয়। অ্যান্সার এখানে হাইড্রোজেন গ্যাস হবে। ঠিক আছে, চল পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে কেবলমাত্র সেই ধাতুগুলি জল থেকে হাইড্রোজেনকে অপসারিত করতে পারলে যেগুলি বিক্রিয়া সিরিজে হাইড্রোজেনের নিচে থাকে, উপরে থাকে, হাইড্রোজেনের উপরে বা নিচে থাকে, ধাতু জল থেকে হাইড্রোজেনকে অপসারিত করতে পারে না। ঠিক আছে, দেখো কারেক্ট অ্যান্সার তোমাদের কী হবে, হাইড্রোজেনের উপরে থাকে। যে সমস্ত ধাতুগুলো হাইড্রোজেনের ওপরে থাকে তারা হাইড্রোজেনের থেকে বেশি রিঅ্যাক্টিভ হয়, আর যে সমস্ত ধাতুগুলো হাইড্রোজেনের নিচে থাকে
তারা হাইড্রোজেন থেকে কম রিঅ্যাক্টিভ হয়, বা বলতে পারো তারা কম রিঅ্যাক্টিভ হয় সোজা কথা বলতে। যেমন ধরো কপার হাইড্রোজেনের নিচে থাকে, ঠিক আছে। যে সমস্ত ধাতুগুলো নর্মালি রিঅ্যাক্টিভ হয় না, Hg পারদ, যেমন তোমাদের গোল্ড আরাম Au, যেমন তোমাদের Ag মানে সিলভার, ঠিক আছে। এই যে ধাতু বললাম কপার, পারদ, তারপরে তোমাদের গোল্ড, সিলভার, অ্যাকচুয়ালি সিলভার আগে যায়, যদি অ্যাকচুয়াল রিঅ্যাক্টিভিটি সিরিজ দেখো তাহলে সিলভার একটু আগে যাবে, Ag তোমার আগে বসবে, Au তার পরে বসবে। মানে গোল্ড সব থেকে নন রিঅ্যাক্টিভ, অর্থাৎ গোল্ড রিঅ্যাকশান করে না, গোল্ড কী করে না, রিঅ্যাকশান করে না। আর যদি সব থেকে ওপরে যাও তাহলে তুমি একদম ওপরে পাবে পটাশিয়ামকে, কে ফর পটাশিয়াম, জানো আমরা, মানে আমরা জানি সবাই। Na হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম তোমরা জানো মারাত্মক রিঅ্যাক্টিভ হয়, মানে নর্মাল জলে ফেললে, ঠান্ডা জলে ফেললেই রিঅ্যাকশান করে, ঠিক আছে। তারপরে তোমাদের ক্যালসিয়াম, তারপর তোমাদের ম্যাগনেসিয়াম, আরও আছে। তো মোটামুটি আমি তোমাদের ধাতুগুলো লিখলাম। তারপর তোমাদের অ্যালুমিনিয়াম হয়, জিঙ্ক হয়, আয়রন হয়, টিন হয়, লেড হয়, এগুলো আছে। এরপরে কী কী হয় এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। এরপরে কী কী হয় চলো লিখেই দিই। ম্যাগনেসিয়ামের ঠিক পরে হয় তোমাদের অ্যালুমিনিয়াম, নাম মনে থাকার কথা। তারপর তোমাদের থাকে হচ্ছে জিঙ্ক, নেক্সট তোমাদের থাকে হচ্ছে Fe আয়রন, ঠিক আছে। তারপর তোমাদের থাকে হচ্ছে টিন Sn, ঠিক আছে। তারপর তোমাদের থাকে হচ্ছে লেড Pb, ঠিক আছে। এই ধাতুগুলো এইখান থেকে এই Pb পর্যন্ত এরা সবাই হাইড্রোজেনের ওপরে থাকে, আর নিচে থাকা ধাতুগুলো নিচে লিখে দিয়েছি। তো এরা হচ্ছে যে ধাতুগুলো নিচে থাকে তারা কিন্তু এই কাজটা করতে পারে না। কী করতে পারে না? জল থেকে হাইড্রোজেনকে অপসারিত করতে পারে না। তো কারেক্ট অ্যান্সার কী হবে? যেগুলো হাইড্রোজেনের ওপরে থাকে, ওপরে থাকা ধাতুগুলো তারা কী করে? জল থেকে হাইড্রোজেনকে অপসারিত করতে পারে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। নিচের কোনটিকে জলের স্থায়ী কাঠিন্যত্ব দূর করতে ব্যবহার করা হয়? জলের স্থায়ী কাঠিন্যত্ব, ঠিক আছে, পার্মানেন্ট হার্ড ওয়াটার। পার্মানেন্ট বলা হচ্ছে মানে কি, এই কাঠিন্যত্ব সহজে দূর করা যায় না, একেবারে পার্মানেন্ট তো হয় না, তাহলে দূর করা শব্দটা কেন দিয়েছে, এটা গেল প্রথম কথা। অ্যাকচুয়ালি কী হয়, জলের মধ্যে যখন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্লোরাইড এবং সালফেট, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, কারণ আমরা জানি এরা জলের সঙ্গে বিক্রিয়া করতে পারে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা কিন্তু গরম জলের সঙ্গে বিক্রিয়া করতে পারে। এদের যখন ক্লোরাইড Cl2 এবং সালফেট SO4, ঠিক আছে, এদের যখন ক্যালসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম সালফেট বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম সালফেট, এদের যখন ক্লোরাইড বা সালফেট কী হয়, জলের সঙ্গে মিক্সড হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি পার্মানেন্ট হার্ড ওয়াটার, ঠিক আছে। এবং এটাকে দূর করতে আমরা কিন্তু ব্যবহার করি ওয়াশিং সোডাকে। কাকে ব্যবহার করি? ওয়াশিং সোডা, ঠিক আছে। বেকিং সোডা এক জিনিস আর ওয়াশিং সোডা এক জিনিস। তো Na2 এর যে সংকেত হয় সেটা হচ্ছে Na2CO3, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট, আর এটা হয় সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। দেখো কোনো H নেই। বেকিং সোডা B ফর বেকিং, এর যে রাসায়নিক নাম হয় সেটা সোডিয়াম বাইকার্বনেট। বেকিংয়ে B আছে, মানে বলতে পারো ব আছে, ঠিক আছে। আর সোডিয়াম বাইকার্বনেটে বাইতে ব আছে, এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। কিন্তু এখানে দেখো কোনো ব নেই মানে কি, কোনো H নেই বেসিক্যালি, ঠিক আছে। বাইকার্বনেটে H থাকে, মানে হাইড্রোজেন থাকে, ওটাকে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও বলা হয়। এটাতে কিন্তু কোনো H নেই, ঠিক আছে। আর এর সঙ্গে জলও থাকে, 10H2O তোমাদের থেকে যায়, ঠিক আছে। যাই হোক, তো মূলত সংকেত হচ্ছে এইটা, সোডিয়াম কার্বনেট। তো ওয়াশিং সোডাকে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে? পার্মানেন্ট হার্ড ওয়াটারকে রিমুভ করার জন্য আমরা কী ব্যবহার করি? ওয়াশিং সোডাকে ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, তোমরা দেখবে এক প্রকারের তোমাদের জল থাকে, যে প্রকারের জলে তোমরা যতই ডিটারজেন্ট দাও না কেন সেটাতে বেশি পরিমাণ গ্যাঁজা হয় না, দেখবে মানে অল্প অল্প গ্যাঁজা হয়, ওয়াশ করতে অসুবিধা হয়, কাচাকুচি করতে অসুবিধা হয়। এই ধরনের ওয়াটারকে বলা হয় হার্ড ওয়াটার, ঠিক আছে। হার্ড ওয়াটার দুই প্রকারের হয়, একটা হচ্ছে যে ওয়াটার মানে হার্ড হয় কিন্তু পার্মানেন্টলি হার্ড হয় না, সেই ধরনের ওয়াটারকে কী করা হয়, যদি জলকে ফোটাও, তোমরা দেখবে কখনো কখনো কোনো জলকে ফোটালে তলায় দেখবে সাদা রঙের একটা আস্তরণ পড়ে, ঠিক আছে। তলায় দেখবে কি সাদা রঙের আস্তরণ পড়ে, মনে রাখবে ওই যে তলায় সাদা রঙের আস্তরণ পড়ছে ওগুলো কিন্তু এক প্রকারের সল্ট, ঠিক আছে। ওগুলো কিন্তু এক প্রকারের সল্ট, এবং ওটাকে কী করা হয়, তুমি যদি সিম্পলি যদি বয়েল করো, জলটাকে যদি ফোটাও, তাহলে ওই সল্টগুলো রিমুভ হয়ে তলায় থিতিয়ে পড়ে। এই ধরনের যে জল, এটাকে আমরা পার্মানেন্ট হার্ড ওয়াটার বলি না, কারণ অল্প বিস্তর ফোটালেই ওর হার্ডনেসটা চলে যায়, জলের যে হার্ড ব্যাপারটা চলে যায়, ঠিক আছে। সফট ওয়াটার বলা হয়, ঠিক আছে। কিন্তু পার্মানেন্ট হার্ড ওয়াটারকে সহজে বয়লিংয়ের মাধ্যমে কী করা যায় না, ওই দূরীভূত করা যায় না সল্টগুলোকে, ঠিক আছে। চলো আমরা 7 দিকে যাব। 1/10/2018 প্রশ্ন, শিফট 2 এর প্রশ্ন। হাইড্রোজেনের ইলেকট্রন সজ্জা নিচের কোনটির মতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি তোমাদের আগের দিন এই প্রশ্নটা বলেছিলাম।
আমাদের যে ফার্স্ট গ্রুপের যে মেটেরিয়ালগুলো থাকে বা মেটালগুলো থাকে বলতে পারো, এলিমেন্টগুলো থাকে, ঠিক আছে, ফার্স্ট গ্রুপের যে এলিমেন্ট, টোটাল যে এলিমেন্ট থাকে, তোমরা দেখবে হয়তো ফার্স্ট গ্রুপের এলিমেন্টের মধ্যেই কিন্তু হাইড্রোজেনকে রাখা হয়, যদিও একসঙ্গে রাখা হয় না, হাইড্রোজেনকে একটু আলাদা রাখা হয়, আর নিচে তোমাদের লিথিয়াম দিয়ে বাকি পার্টগুলো স্টার্ট হয়। এখানে তোমাদের হাইড্রোজেন থাকে, তার নিচে তোমাদের লিথিয়াম থাকে, তারপর বাকিগুলো থাকে তোমাদের, ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম এরা থাকে। তারপর তোমাদের কী থাকে, সোডিয়াম থাকে, তারপর তোমাদের পটাশিয়াম থাকে, রুবিডিয়াম, তারপর তোমাদের সিজিয়াম থাকে, এগুলো সব নিচে থাকে। ওকে, তো আমরা যেটা দেখতে পাচ্ছি হাইড্রোজেনকে কী করা হয়, গ্রুপ ওয়ানের সঙ্গে রাখা হয়। এই গ্রুপ ওয়ানের যে এলিমেন্ট এদেরকে বলা হয় অ্যালকালি মেটাল বা ক্ষারীয় মৌল। ক্ষারীয় মৃত্তিকা মৌল নয় কিন্তু, ক্ষারীয় মৌল। ক্ষারীয় মৃত্তিকা মৌল বলা হয় গ্রুপ 2 এর এলিমেন্টগুলোকে, ঠিক, গ্রুপ 2 এর যে এলিমেন্ট তাদেরকে আমরা বলি ক্ষারীয় মৃত্তিকা মৌল। তো রাখা হয় কাদের সঙ্গে, এদের সঙ্গে রাখা হয়, তো অ্যান্সার হবে তোমাদের ক্ষারীয় মৌল। আগের দিন তোমাদের আমি পিরিয়ডিক টেবিলে এই পার্টটাকে ভালো করে বুঝিয়েছিলাম, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। এই হাইড্রোজেনের ওপর মানে হাইড্রোজেনকে কেন গ্রুপ 1 সঙ্গে রাখা হয় তার উপর বেস করেও কিন্তু এনসিইআরটিতে প্রশ্ন আছে, রেলওয়ে গ্রুপটিতেও প্রশ্ন পড়েছে। দেখলাম ইউথে যে হাইড্রোজেন দেওয়া আছে সেখানে এই প্রশ্নটা নেই, এটা আমি তোমাদের লাস্টে রেখেছি, লাস্টে করে দেবো এক্সট্রা কোশ্চেন্সগুলো, ওই জন্য লাস্ট কিন্তু এই ভিডিওর ইম্পর্টেন্ট। চলো 8 দাগে। তেলে হাইড্রোজেনেশন নিচের কোনটির উদাহরণ? দেখো হাইড্রোজেনেশন হয় যদি আমরা কোনো লিকুইড ফ্যাট নেই, ঠিক আছে, লিকুইড ফ্যাট, ফ্যাটের হাইড্রোজেনেশন কাকে বলা হয়, যখন আমরা কোনো লিকুইড ফ্যাট নেই আর তার মধ্যে আমরা অ্যাড করি হাইড্রোজেন এবং তার ফলে একটা সলিড বা সেমি সলিড বলতে পারো, আমি সলিড লিখছি, সলিড ফ্যাট উৎপন্ন হয়। এই ধরনের যে প্রসেস তাকে আমরা বলি হাইড্রোজেনেশন অফ ফ্যাট, ঠিক আছে। এখানে লিকুইড ফ্যাট যেটা আমরা এই জায়গায় বলছি, এই যে লিকুইড ফ্যাট, এই লিকুইড ফ্যাটটাই হচ্ছে এখানে ভেজিটেবল অয়েল। লিকুইড ফ্যাটটাই কি এখানে ভেজিটেবল অয়েল, ঠিক আছে, সবজি তেল বলতে পারো, ভেজিটেবল অয়েল। এই ভেজিটেবল অয়েলের সঙ্গে যখন আমরা হাইড্রোজেনকে অ্যাড করছি তার ফলে উৎপন্ন হয় সেমি সলিড ফ্যাট বা সলিড ফ্যাট। এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে একটা সংযোগ বিক্রিয়া বা কম্বিনেশন রিয়াকশান, ঠিক আছে, কম্বিনেশন রিয়াকশান। ইংলিশটাও মাথায় রেখো, অনেক সময় রেল ইংলিশে ডাইরেক্ট বেঙ্গলি করে দেয়, ঠিক আছে, ক ময় বায়ু সেরময় লিখে দিতে পারে, কম্বিনেশন রিয়াকশান। তো অ্যান্সার আমাদের কী হবে এখানে, সংযোগ বিক্রিয়া উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো ভেজিটেবল অয়েল, এবং এখানে মনে রাখবে নিকেল ক্যাটালিস্টকে ব্যবহার করা হয়, ঠিক আছে, নিকেল ক্যাটালিস্ট, ঠিক আছে, অনুঘটক, নিকেল অনুঘটককে এখানে কি করা হয়, ব্যবহার করা হয়। ওকে, তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে, সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। চলো পরের প্রশ্ন। যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের মধ্যে দিয়ে চালনা করা হয় তখন যে অধক্ষেপণ পড়ে, ঠিক আছে, তোমাদের রাসায়নিক বিক্রিয়াতে এই ধরনের কোশ্চেন্স আমি করেছিলাম। দেখো ক্যালসিয়াম হাইড্রক্সাইড হচ্ছে CaOH2, ঠিক আছে, CaOH2। কেন বলো তো এই হোল টু লেখা হয়, কেউ বলতে পারবে? আগের দিন আমি তোমাদের বলেছি যে এইভাবে কেন করতে হয়, এই যে যেগুলো এখানে বুঝতে পারবে তোমাদের, এটা হচ্ছে তোমাদের একটা ইলেকট্রোভ্যালেন্ট যৌগ, ঠিক আছে, অর্থাৎ তড়িৎযোজী যৌগ। তো তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে কীভাবে হয় সেটা আমি তোমাদের আগের দিন বলেছিলাম। তো এইটা যদি তুমি মিক্স করো তাহলে উৎপন্ন হয় তোমাদের CaCO3। CaCO3 মানে কি, ক্যালসিয়াম কার্বনেট, এবং তার সঙ্গে উৎপন্ন হয় তোমাদের জল। এই ক্যালসিয়াম কার্বনেট এটাই হচ্ছে তোমাদের অধক্ষেপ। অধক্ষেপ কেন, কারণ যে পাত্রে তুমি এই ঘটনাটাকে ঘটাবে সেই পাত্রের গায়ে এটা জমা হয় একটা আস্তরণ হিসাবে, এই জন্য এটাকে অধক্ষেপ বলে, ঠিক আছে। তো এই যে অধক্ষেপ, এর অধক্ষেপের রঙ কী হয় তোমরা সবাই জানো, ডেফিনেটলি এর রঙ কী হয়, হোয়াইট হয়, সাদা হয়, ঠিক আছে। এই ধরনের বিক্রিয়া তোমরা করেছো চুন জলের মধ্যে দিয়ে, যখন ক্যালসিয়াম মানে কার্বন ডাইঅক্সাইডকে চালনা করো তখন যেন একটা সাদা রঙের আস্তরণ পড়ে, তো এটাই হচ্ছে সেই বিক্রিয়া। তো সাদা এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। অগ্নি নির্বাপন যন্ত্রে যে সোডা অ্যাসিড ব্যবহার করা হয় সেটি প্রকৃতপক্ষে কী? দেখো অগ্নি নির্বাপন যন্ত্রে অর্থাৎ সোডা টাইপ ফায়ার এক্সটিংগুইশার বলা হয়, এখানে যেটা ব্যবহার করা সেটাকে বলা হয় সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, ঠিক আছে, NaHCO3। NaHCO3 কেন, কারণ এই H হয়, এটাকে হাইড্রোজেন কার্বনেটও বলা হয় বা সোডিয়াম বাইকার্বনেটও এটাকে বলা হয়, ঠিক আছে। সোডিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট সেম জিনিস। তো NaHCO3, Na এবং CO3 এর মাঝখানে একটা H থাকে, ওই জন্য বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট বলা হয়। এর সঙ্গে যখন H2SO4কে রিয়াকশান করানো হয় তখন যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে Na2SO4 উৎপন্ন হয়, তার সঙ্গে জল রিলিজড হয়, আর তার সঙ্গে একটা ইম্পর্ট্যান্ট জিনিস দিল সেটা হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডই বেসিক্যালি কী করে, বাতাসকে আগুন থেকে কাট করিয়ে দেয়, অর্থাৎ বাতাসকে মানে এমন একটা আস্তরণ তৈরি করে আগুনের ওপর কার্বন ডাইঅক্সাইডের, যাতে বাতাস মানে অক্সিজেন ও সংস্পর্শে না আসতে পারে। আর অক্সিজেন সাপ্লাই যখন আটকে যায় তখন আগুন নিভে যায়, ঠিক আছে। আর কার্বন ডাইঅক্সাইড আমরা জানি আগুন জ্বালাতে সাহায্য করে না, ঠিক আছে। সো কার্বন ডাইঅক্সাইডের যখন আস্তরণ পড়ে তখন আগুন নিভতে বাধ্য। তো এটা সব ক্ষেত্রে কাজে লাগে না, কিন্তু কোনো হাউস হোল্ড ফায়ার, যেমন ধরো
কোনো কিছুতে সামান্য পরিমাণ আগুন লাগাতে পর্দায় আগুন লেগে গেছে বা কাপড়ে আগুন ধরে গেছে, তখন এটাকে দ্রুত ব্যবহার করা যায়। ঠিক আছে, এটা খুব এফেক্টিভ সব ক্ষেত্রে নয়, কিন্তু মেজরিটি ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করা হয়। ওকে, তো NaCO3 + H2SO4 এই হচ্ছে তোমাদের টোটাল বিক্রিয়া। আর সোডা অ্যাসিড যেটা বলা হয়, এই হচ্ছে তোমাদের সোডা, সোডিয়াম বাইকার্বনেট, এই হচ্ছে তোমাদের সোডা, আর এই হচ্ছে তোমাদের সেই অ্যাসিড অর্থাৎ সালফিউরিক অ্যাসিডকে কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, একটা তোমরা দেখবে যে কোনো বিল্ডিংয়ে একটা লাল রঙের বোতল থাকে দেখবে। ঠিক আছে, এই লাল রঙের বোতল, লাল দিয়ে আঁকি, চলো একটা জিনিস বলে দিই। এই যে লাল রঙের বোতল থাকে না, এই লাল রঙের ধরো এরকম একটা বোতল থাকে, আর তার সঙ্গে দেখবে একটা নব ফিক্সড করা থাকে। ঠিক আছে, এই নবের গায়ে এরকম একটা তোমাদের মুখ মতো থাকে। ঠিক আছে, নবের গায়ে এরকম একটা মুখ মতো থাকে, এই মুখ দিয়ে তোমাদের বেরিয়ে আসে CO2। এই মুখ দিয়ে তোমাদের কী বেরিয়ে আসে? CO2। আর এই নবের সঙ্গে একটা বোতল থাকে, এই বোতলের গায়ে এর মধ্যে থাকে তোমাদের H2SO4। H2SO4। আর বাকি যে পোর্শন দেখতে পাচ্ছ, সেই পোর্শনে তোমাদের থাকে হচ্ছে NaHCO3। ঠিক আছে, যখন এই নবটাকে প্রেস করা হয়, নিচের দিকে চাপা হয়, তখন কি এই বোতলটা ব্রেক করে যায়। ঠিক আছে, এই বোতল ব্রেক করে যায়। বোতল ব্রেক করলে কী হয়? সালফিউরিক অ্যাসিডটা কী হয়? এই NaCO3 সঙ্গে মিক্সড আপ হয়, তখনই উৎপন্ন হয় তোমাদের এই CO2। হলো ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। এখানে বলছে যে 2O বলতে নিচের কোনটিকে নির্দেশ করছে? ঠিক আছে, অক্সিজেনের দুটি আয়ন, দুটি পরমাণু, দুটি অণু, দুটি ইলেকট্রন। অ্যান্সার তোমাদের হবে কি? পরমাণু। দেখো এই ও সংকেত বলতে আমরা বুঝি অক্সিজেনের অ্যাটম। ঠিক আছে, অক্সিজেন তো বটেই, অ্যাটম বলে লিখছি। 2O বলতে বোঝায় দুটো অ্যাটম, 2 অ্যাটমস। ঠিক আছে, এবার তোমরা বলো স্যার তাহলে O2 বলতে কী বোঝায়? O2 বলতে বোঝায় ওয়ান মলিকিউল অফ অক্সিজেন। অক্সিজেনের একটা অণু। ঠিক আছে, অক্সিজেনের একটা অণু। ঠিক আছে, তাহলে এই রেসপেক্টিভে আমি যদি বলি যে 2O2 বলতে কী বোঝায়? ডেফিনেটলি দুটো অণু। অক্সিজেনে কটা অণু? দুটো অণু। একটা অণু যদি O2 হয়, দুটো অণু কী হবে? 2O2 হবে। তোমাদের যদি বলে অক্সিজেনের দুটো অণুতে কটা পরমাণু থাকে? 4টে। ঠিক আছে, কারণ অক্সিজেনে একটা অণু দুটো পরমাণু দিয়ে তৈরি হয়। এর মধ্যে কটা পরমাণু আছে? দুটো পরমাণু আছে। ঠিক আছে, অক্সিজেনের এটা একটা অণু, আর এটা হচ্ছে তোমাদের দুটো অণু। 4টে পরমাণু আছে এখানে, 4 পরমাণু। ঠিক আছে, জাস্ট শর্টে তোমাদের লিখে দিচ্ছি, আশা করি তোমরা খাতায় টুকছো, PDF-এ পেয়ে যাবে। তো আমি বলবো খাতা কলম ইউজ করা বেটার। চলো পরের প্রশ্ন। O2 এর আণবিক ভর কী? ঠিক আছে, দেখো একটা অক্সিজেনের ভর হচ্ছে 16 তোমাদের একক করে। তাহলে এখানে তো দুটো আছে, তাহলে 16 × 2, অ্যান্সার হবে তোমাদের কি? 32 ইউনিট। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা ইজি প্রশ্ন। নাইট্রোজেনের কত, NH3 এর কত, H2O এর কত, এগুলোও পড়তে পারে। লাস্টে কোশ্চেন্স আছে। চল 13 দাগে। সিমেন্টের মূল উপাদান কি? 13 দাগের প্রশ্ন, সিলিকন ডাইঅক্সাইড। লিখেও দিচ্ছি তোমাদের। ঠিক আছে, সিলিকন ডাইঅক্সাইড, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, সিলিকন ডাইঅক্সাইড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি দেখো, সিলিকনে কেবলমাত্র সিমেন্টে কেবলমাত্র সিলিকন যে ডাইঅক্সাইড থাকে তা নয়, এছাড়াও তোমাদের অ্যালুমিনিয়াম থাকে, জিপসাম থাকে, সোডিয়াম থাকে। ঠিক আছে, এগুলো তোমাদের সব মিক্সড আপ হয় অ্যাকচুয়ালি। তো ক্যালসিয়াম থাকে, এগুলো মিক্সড আপ হয়, কিন্তু মূলত আমাদের সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে মূল উপাদান। অ্যান্সার আমাদের কী হবে এখানে? সিলিকন ডাইঅক্সাইড। চলো পরের প্রশ্ন। আগের দিন আমি তোমাদের করিয়েছিলাম তড়িৎযোজী বন্ধন, মনে করে দেখো। আর আজকে আমি তোমাদের বলেছিলাম যে কোভ্যালেন্ট বন্ড করাবো। দেখো, কোভ্যালেন্ট বন্ডের ওপর অলরেডি রেলওয়ে গ্রুপ ডিতে 22/9/2018 প্রশ্ন পড়েছে। যখনই আমি একটু ডিটেলসে করাই, তোমরা বলো স্যার কঠিন হয়ে যাচ্ছে, অন্য কোশ্চেন্সে যান, এবং দেখি ভিডিওটার ভিউ কমে যায়। ঠিক আছে, যারা সিরিয়াস তারা পুরোটাই দেখে, যারা আনসিরিয়াস, যারা ভাবে জাস্ট শর্ট কোশ্চেন্স করলে হয়ে যাবে, তারা ভাবে হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গায় আমি অক্সিজেনটা তোমাদের বলে দেবো। অক্সিজেনের জায়গায় যদি নাইট্রোজেন দেয়, যদি হাইড্রোজেন দেয়, তখন কী হবে? ঠিক আছে, দিতেই পারে না। একটা প্রশ্ন পড়েছে, এই টাইপের তো অজস্র প্রশ্ন আছে। মিথেন দেয়, ইথেন দেয়, তখন কী করবো? লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা, কোভ্যালেন্ট বন্ড সম্পর্কে আমি আজকে আইডিয়া করে দেবো, তোমাদের ডিটেলসে বলে দেবো। এখানে অক্সিজেনটা বলে দিচ্ছি। দেখো, বলেছে অক্সিজেন অণুতে নিচের কোনটি থাকে? অক্সিজেন এই। আমরা জানি দুটো অক্সিজেন পরমাণু মিলে একটা অক্সিজেন অণু তৈরি হয়। তার মানে এইটা একটা অক্সিজেন পরমাণু, এটা একটা অক্সিজেন পরমাণু। বলো অক্সিজেনের যে অ্যাটমিক নাম্বার সেটা কী হয়? আমরা জানি অক্সিজেন নাম্বার হয় 8। তাহলে ব্রেকডাউন করবে কী করে? 2 এবং 6 ব্রেকডাউন করবে। এখানেও এটা 8, তার মানে 2 এবং 6 ব্রেকডাউন করবে। ক্লিয়ার হয়েছে? তার মানে আমি যদি এখানে লুইস ডট স্ট্রাকচার বা ডট স্ট্রাকচার বা ইলেকট্রন ডট স্ট্রাকচার আঁকতে চাই, তাহলে আমি কী করবো? অক্সিজেনের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আঁকবো? আমি নিচে তোমাদের আঁকবো, এঁকে দেখাচ্ছি। অক্সিজেনের শেষ কক্ষপথে আমি কটা ইলেকট্রন আঁকবো? ঠিক আছে, 1 2 3 4 5 6
1 2 3 4 5 6, ঠিক আছে। তার মানে এই অক্সিজেনের আরও দুটো দরকার, তবেই তো অক্টেট ক্লিয়ার হবে। 6টা আছে, আরও দুটো আসলে তবেই তো শেষ কক্ষপথে 8টা হবে। এই অক্সিজেনেরও কী দরকার, শেষ কক্ষপথে 8টা হওয়ার দরকার। কটা আছে দেখতে পাচ্ছ, দুটো আমার নেই, আসতে হবে। তার মানে এরও যে এরও যে ভ্যালেন্সি সেটা আমাদের কী হবে 2-, এরও ভ্যালেন্সি মানে হ্যাঁ আসতে হবে 2-, এরও ভ্যালেন্সি কী হবে আমাদের 2-, ঠিক আছে। এবার এরা যখন কম্বাইন করবে, এই অক্সিজেন বলবে ভাই তোর দুটো আমাকে দে, আর এই অক্সিজেন বলবে ভাই তোর দুটো আমাকে দে। তার মানে কী হবে, এখানে ইলেকট্রন জোড় তৈরি হবে, কিন্তু ইলেকট্রন জোড় শেয়ার হবে। ইলেকট্রন জোড় আমার কী হবে, শেয়ার হবে। অর্থাৎ দুটো ইলেকট্রন এরম চলে আসবে, এও এই ইলেকট্রন দুটোকে নেবে আর এও এই ইলেকট্রন দুটোকে নেবে, ঠিক আছে। এইটাকে এই ধরনের বন্ডিং যেখানে দেখতে পাচ্ছ কেউ কারোরটাকে মানে এই দুটো ইলেকট্রনকে কেউ পার্মানেন্টলি নিজের কাছে রাখতে পারছে না। এই অক্সিজেন বলছে ভাই তুইও নে, আর এই অক্সিজেন বলছে ভাই তুইও নে। অর্থাৎ এই ইলেকট্রন জোড়টা কী করছে, উভয়ের ক্ষেত্রে কার্যকারী হচ্ছে। এই ধরনের যখন বন্ড তৈরি হয় তখন এই ধরনের বন্ডকে আমরা কী বলি, এই ধরনের বন্ডকে আমরা বলি সমযোজী বন্ধন। তো ডেফিনেটলি ইলেকট্রোডাইনামিক বন্ড তো হবে না, বি, সি আর ডি এর মধ্যে অ্যান্সার। এইবার আমি তোমাদের যেটা আগের দিন বলেছিলাম যে এখানে ডবল বন্ড হবে না, ট্রিপল বন্ড হবে না, একক বন্ড হবে। দেখো এখানে দুটো আছে, ঠিক আছে, ক্লিয়ারলি দেখো দুটো আছে, ঠিক আছে। এবার দেখো এই অক্সিজেন এর দুটো এঁকে দেবে আর এই অক্সিজেন এর দুটো এঁকে দেবে, তারপরে টোটাল অ্যাকচুয়ালি 4টে তৈরি হবে। ভালো করে বোঝো, আমি একটা দিয়ে দেখিয়েছিলাম, এই অক্সিজেন এর দুটো এঁকে দেবে আর এই অক্সিজেনে কী করবে, এর দুটো এঁকে দেবে। তার মানে এখানে কটা তৈরি হবে, 4টে তৈরি হবে। আমরা জানি 4টে মানে, তোমাদের মনে করে দেখো আমি বলেছিলাম একটাতে দুটো করে থাকে, যে 4টে মানে এখানে কী তৈরি হবে, ডবল তৈরি হবে। একটাতে দুটো করে থাকে, ঠিক আছে, 4টে মানে এখানে কী তৈরি হবে, ডবল তৈরি হবে। ওকে, তো এখানে অ্যান্সার তোমাদের কী হবে, ডবল বন্ড। কেউ যদি এখানে না বুঝতে পারো, এখানে আমি শর্টে বোঝালাম, কেউ যদি এখানে না বুঝতে পারো লাস্ট পর্যন্ত ওয়েট করে যাও, আরও ভালো করে বলে দেবো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, 24/5/2019 শিফট 1-এর প্রশ্ন। লোহা, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং নাইট্রোজেন এর মধ্যে অধটু কোনটা, নাইট্রোজেন। চলো পরের প্রশ্ন, আরআরবি জেই 14/12/2014 শিফট 1-এর প্রশ্ন। পেন্সিলে নিচের কোনটিকে ব্যবহার করা হয়, ভেরি ইজি প্রশ্ন এবং খুব কমন প্রশ্ন। অ্যান্সার হবে তোমাদের গ্রাফাইট। তোমরা জানো অনেকে লেড বলে, অ্যাকচুয়ালি লেড নয়, গ্রাফাইট ব্যবহার করা হয়, ঠিক আছে। পেন্সিলের যে শীষ তৈরিতে কী ব্যবহার করা হয়, গ্রাফাইটকে ব্যবহার করা হয়। গ্রাফাইটের সংকেত কি, কার্বনের রূপভেদ। সো কার্বনের যে সংকেত সেটাই হবে গ্রাফাইটের সংকেত, ঠিক আছে। এটাকে একটু মনে রেখো, সব সময় পড়ে যায়। এছাড়াও কার্বনের আরও দুটো রূপভেদ আছে, ডায়মন্ড আছে, আর একটা কী আছে নিজেরা বলবে। চলো পরের প্রশ্ন, খাদ্যকে অক্সিডাইজড হওয়া থেকে বাঁচাতে নিচের কোন গ্যাস ব্যবহার করা হয়, অ্যান্সার হবে তোমাদের নাইট্রোজেন। কেন অ্যান্সার হবে, দেখো কোনো খাদ্য আমরা জানি তার মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হয়। যখনই কোনো ফুড তৈরি হয় তার মধ্যে বেসিক্যালি কী থাকে, রাসায়নিক বিক্রিয়ারই ফল তো ফুডগুলো, তাই না, খাদ্যগুলো। তো সেই খাদ্যের মধ্যে যে রাসায়নিক পদার্থগুলো থাকে সেগুলোর সাথে কী হয়, অক্সিজেনের বিক্রিয়া হয়। কারণ আমরা জানি অক্সিজেন অত্যন্ত বেশি নেগেটিভ হয়, ফলে যে কোনো ধাতু, অধাতু বা যৌগের সঙ্গে রেডিলি বিক্রিয়া করতে পারে অক্সিজেন, ঠিক আছে। তো যদি আমরা একটা নাইট্রোজেনের একটা কভার তার চারপাশে দিয়ে দিতে পারি, তাহলে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করা থেকে সেটাকে আটকানো যেতে পারে। তোমরা যে চিপসের প্যাকেটগুলো দেখো তার মধ্যেও ইনফ্যাক্ট নাইট্রোজেন গ্যাস খুব অল্প পরিমাণে ভরা থাকে, যাতে চিপসগুলো অনেক দিন ধরে থাকে, অর্থাৎ অক্সিডাইজ যাতে না হয়ে পড়ে। তোমরা দেখবে তোমরা যখনই কোনো ফলকে কেটে ফ্রিজে রাখো বা নর্মালি যদি বাইরে রাখো, দেখবে তার উপরে একটা ইয়েলোইশ আস্তরণ পরে আস্তে আস্তে সেটা বাড়তে থাকে এবং দেখতে খুব বিশ্রী লাগে। এটা কেন হয়, কারণ ওই অংশে যে অ্যাসিড থাকে সেটা অক্সিডাইজড হয়ে যায়, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের এই ধরনের প্রক্রিয়াগুলো তোমাদের চলতে থাকে, রাসায়নিক যে প্রক্রিয়া সেটা চলতে থাকে। তো তার থেকে বাঁচার জন্য আমরা নাইট্রোজেন গ্যাসকে ইউজ করে থাকি, ঠিক আছে, অ্যাজ এ রেফ্রিজারেন্ট অফ অর্গ্যানিক অ্যান্ড ফুড মেটেরিয়ালস, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, লেড নাইট্রেটকে অত্যন্ত তাপ দিলে নিচের যে লালচে বাদামি গ্যাসটা উৎপন্ন হয়। দেখো লেড নাইট্রেটকে যখনই তুমি তাপ দিচ্ছ তখন উৎপন্ন হয় তোমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের তাপ বিয়োজন বিক্রিয়া, PbNO3 হোল 2, ঠিক আছে। একে যখন তুমি তাপ দিচ্ছ তখন উৎপন্ন হচ্ছে তোমাদের PbO অর্থাৎ লেড অক্সাইড উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে NO2 উৎপন্ন হয় অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড। ডাইঅক্সাইড কেন বলা হয়, দেখো দুটো অক্সিজেন আছে ওই জন্য নাইট্রোজেন একটা কিন্তু অক্সিজেন দুটো। পরেরটা দেখো ডাই নাইট্রোজেন অক্সাইড দেওয়া আছে, ডাই নাইট্রোজেন অক্সাইড কিন্তু অ্যান্সার নয়। ডাই নাইট্রোজেন অক্সাইড হচ্ছে NO2O অর্থাৎ এনের পরে 2 থাকবে অর্থাৎ দুটো নাইট্রোজেন থাকবে, তা কিন্তু নয় এখানে, এটা কিন্তু অ্যান্সার হবে না। নাইট্রোজেন ডাইঅক্সাইড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার এবং তার সঙ্গে কি উৎপন্ন হয়, অক্সিজেনও এখানে উৎপন্ন হয়, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে এই যে বিক্রিয়া হয়, এই বিক্রিয়া আমাদের কি উৎপন্ন হয়, তোমাদের লেড অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন, এই হচ্ছে তোমাদের সেই লালচে বাদামি বর্ণের গ্যাস। ওকে, চলো পরের প্রশ্ন,
আচ্ছা, এটা তোমাদের আরআরবি এলপির প্রশ্ন, 14/8/2018 প্রশ্ন, শিফট 1-এর। বলছে তাপীয় ভাঙন বিক্রিয়া। দেখো তাপীয় ভাঙন বিক্রিয়া বলতে কী বোঝা জানো তো? থার্মাল একে তাপীয় ভাঙনও বলে বা তাপীয় বিয়োজনও বলে, ডিকম্পোজিশন। ঠিক আছে, ডিকম্পোজিশন। ঠিক আছে, ডিকম্পোজিশন। তো এই যে ডিকম্পোজিশন বিক্রিয়া, এই বিক্রিয়ায় বলছে নিচের কোনটা উৎপন্ন হয় যখন এটা অ্যামোনিয়াম নাইট্রেটের উপর করা হয়। অর্থাৎ অ্যামোনিয়াম নাইট্রেটকে যদি তুমি তাপ দাও, অ্যামোনিয়াম নাইট্রেট সংকেত কি? NH4NO3। NO3 এর যে ব্যাপার হয়, কটা চার্জ হয়, কী হয়, আগের দিন তোমাদের বলেছিলাম। এর ওপর যদি তুমি তাপ প্রয়োগ করো, হিট যদি তুমি দাও, তাহলে দেখবে এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রোজেন অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড নয়, নাইট্রোজেন অক্সাইড N2O, এটাকে নাইট্রাস অক্সাইডও বলা হয়। এটাকে কি বলা হয়? নাইট্রাস অক্সাইডও বলা হয়। ঠিক আছে, এবং তার ফলে কি হয়? জল উৎপন্ন হয়। ঠিক আছে, এই দুটো পার্টে এটা ব্রেকডাউন হয়। ওকে, কি বললাম আমি তাহলে তোমাদের? যে যখনই তুমি অ্যামোনিয়াম নাইট্রেটকে তাপ দিচ্ছ তখন এটা N2O, নাইট্রাস অক্সাইড। আচ্ছা, নাইট্রাস অক্সাইডের আরেকটা নাম জানো তো? লাফিং গ্যাস হয়। ঠিক আছে, এবং তার সঙ্গে জল উৎপন্ন হয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? N2O এবং H2O। দেখো N2O এবং H2O মনে রাখা খুব সোজা, N2O এবং H2O দুটোই একই টাইপের দেখতে, উৎপন্ন হয়। ঠিক আছে, চল পরের প্রশ্ন। বলছি অ্যামোনিয়ার প্রস্তুতিতে বাণিজ্যিক প্রক্রিয়া কোনটা? অ্যান্সার হবে তোমাদের হেবার প্রসেস। ঠিক আছে, হেবার প্রসেস কেন অ্যান্সার হবে দেখে নাও। হেবার প্রসেস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। হেবার প্রসেসে কী হয়? দেখো NH3 হচ্ছে অ্যামোনিয়ার সংকেত। তো হেবার প্রসেসে কী করা হয়? নাইট্রোজেনকে নেওয়া হয় এবং তার সঙ্গে হাইড্রোজেনকে নেওয়া হয়। এই দুটোকে নেওয়া হয় এবং অনুঘটক হিসেবে নেওয়া হয় লোহাকে। এই প্রক্রিয়া একটা তাপমোচী প্রক্রিয়া, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, হিট প্রডিউস হয় এই প্রক্রিয়াতে। ঠিক আছে, তবে প্রাথমিক লেভেলে যখন অ্যামোনিয়া প্রস্তুত করা হয়েছিল তখন কিন্তু এই প্রসেস ব্যবহার করা হয়নি। এটা বাণিজ্যিক প্রক্রিয়া, অনেক দ্রুত এটাতে কার্যকরী এফেক্ট দেয়। প্রাথমিক লেভেলে কী করা হয়েছিল? NH4Cl অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তার সঙ্গে তোমাদের ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে কী করা হয়েছিল? বিক্রিয়া ঘটানো হয়েছিল, তাপ দেওয়া হয়েছিল এবং তার ফলে তোমাদের উৎপন্ন হয়েছিল NH3। ঠিক আছে, তিনটে জিনিস উৎপন্ন হয়েছিল, NH3, H2O অর্থাৎ জল, ব্যালেন্স করতে যাচ্ছিলাম, ব্যালেন্স করার দরকার নেই, আর ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছিল, CaCl2। ঠিক আছে, CaCl2 তোমাদের উৎপন্ন হয়েছিল। তিনটে জিনিস উৎপন্ন হয় এবং এখানে হিট দেওয়া হয়েছিল, HEAT, হিট দেওয়া হয়েছিল। ওকে, এই কাজটা কে করেছিলেন তোমরা জানো সবাই? যিনি অক্সিজেন আবিষ্কার করেছিলেন, বিজ্ঞানী প্রিস্টলি। ঠিক আছে, দ্য অ্যান্সার আমাদের কী হবে এখানে? হেবার প্রসেস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন। ইলেকট্রিক বাল্বে নাইট্রোজেন থাকে কারণ কি? দেখো ইলেকট্রিক বাল্ব আমরা জানি, ইলেকট্রিক বাল্ব তোমরা সবাই জানো এরকম মতো দেখতে হয়। যাই হোক, যেমনই দেখতে হোক, বাট এরকম মতো প্রায় দেখতে হয়। ঠিক আছে, এবং আমরা জানি ইলেকট্রিক বাল্বের মধ্যে আমাদের কী থাকে? ফিলামেন্ট থাকে, তাই না? ফিলামেন্ট মতো এরকম একটা ফিলামেন্ট থাকে। এই ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয় তাও জানো সবাই? টাংস্টেন দিয়ে তৈরি হয়। কী দিয়ে তৈরি হয়? টাংস্টেন দিয়ে তৈরি হয় এবং প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন করে যখন এই টাংস্টেন কী হয়? উত্তপ্ত হয়, প্রায় 2500 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রায় এদিক ওদিক হতে পারে, তবে অ্যাকর্ডিং টু এনসিইআরটি এটা 2500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা উত্তপ্ত হয়। তখন টাংস্টেন উজ্জ্বল হয়ে আলো বিকিরণ করে এবং এর চারপাশে যে গ্যাসটা ভরা থাকে সেটা ভরা থাকে নাইট্রোজেন। দেখো নাইট্রোজেন ভরা থাকে অনেক সময় আর্গানও ভরা থাকে। ঠিক আছে, অনেক সময় কী ভরা থাকে? আর্গান টোটালি নিষ্ক্রিয় বা এদের মিক্সচার অনেক সময় ভরা থাকে। ঠিক আছে, এবার কেন হয় এটা? কারণ দেখো এই টাংস্টেন এত পরিমাণ উত্তপ্ত হয়ে যায় যে ইজিলি অক্সিডাইজড হয়ে যেতে পারে, জারিত হয়ে যেতে পারে। এবার যদি এর মধ্যে কোনো গ্যাস পোড়া না থাকে তাহলে কি হয়? বাইরে থেকে বাতাস এর মধ্যে ডেফিনেটলি প্রবেশ করবে। ঠিক আছে, এবং এই টাংস্টেনটাকে নষ্ট করে দেবে। তো মেন কারণ এইটা, টাংস্টেনের অক্সিডেশন আটকানোর জন্য নাইট্রোজেন বা আর্গান বা দুটোর মিক্সচারকে এর মধ্যে ইনক্লুড করা হয়। এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে অক্সিজেন যদি এর মধ্যে একবার প্রবেশ করে তাহলে এত তাপমাত্রা বাস্ট করিয়ে দেবে, বাল্বকে কী করে দেবে? বাস্ট করে দেবে, কারণ অক্সিজেন আমরা জানি দহনের সহযোগী হয়। ঠিক আছে, সেই কারণে এমন কোনো গ্যাসকে পুড়ে রাখা হয় যেটা দহনের সহযোগী নয়। তো এখানে যে অপশান রয়েছে সেই অনুযায়ী অ্যান্সার হবে তোমাদের এইটা। নাইট্রোজেন যেহেতু দহনের সহযোগী নয় সেই জন্য বাল্বে নাইট্রোজেন গ্যাসকে পোড়া হয়, কিন্তু মূলত কারণ হচ্ছে দুটো, একটা হচ্ছে টাংস্টেনের অক্সিডেশন আটকানোর জন্য, আর দুই হচ্ছে যাতে এখানে বাস্ট না হয়, আগুন না ধরে, দহন যাতে না হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নাইট্রোজেনের কোন অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়? দেখো গোলায় হচ্ছে A আর C এর মধ্যে। ঠিক আছে, এইটা হচ্ছে নাইট্রোজেন মোনো অক্সাইড, কারণ একটাই নাইট্রোজেন এবং একটাই অক্সিজেন আছে, ওই জন্য নাইট্রোজেন মোনো অক্সাইড বলা হয়। এটাকে কী বলা হয়? মোনো অক্সাইড, নাইট্রোজেনের মোনো অক্সাইড এটা। ঠিক আছে, জাস্ট এ মিনিট, মোনো অক্সাইড। ওকে, এইটা হচ্ছে আমাদের নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, নাইট্রাস অক্সাইড আমি তোমাদের বলেছিলাম, মনে করে দেখো,
যোজ্যতা কম থাকলে তাকে আমরা আস বলি, আর যোজ্যতা বেশি হলে তাকে আমরা ইক বলি, ঠিক আছে। ওকে, এইটাকে বলা হয় নাইট্রোজেন মোনো অক্সাইড, আর এই নাইট্রোজেন মোনো অক্সাইডকেই বলা হয় নাইট্রিক অক্সাইড। কি বলা হয়? নাইট্রিক অক্সাইড, ঠিক আছে। মনে রাখবে নাইট্রিক অক্সাইডে নাইট্রোজেনের যে যোজ্যতা হয় সেটা হয় 2, আর নাইট্রাস অক্সাইডে নাইট্রোজেনের যে যোজ্যতা হয় সেটা হয় 1, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এইটা হচ্ছে নাইট্রোজেন পেন্টক্সাইড। পেন্টক কথার মানে পেন্টা শব্দের অর্থ হচ্ছে 5, নাইট্রোজেনের সঙ্গে 5টা অক্সিজেন থাকে, ঠিক আছে। আর এইটা হচ্ছে তোমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড, কারণ 2টো অক্সিজেন আছে, ঠিক আছে। এটা নাইট্রোজেনের ডাইঅক্সাইড। নিচেরটা হচ্ছে মোনোঅক্সাইড, ঠিক আছে। আর এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, সি এখানে কারেক্ট অ্যান্সার। লাফিং গ্যাস বলা হয় N2O-কে। কাকে বলা হয়? N2O-কে বলা হয় লাফিং গ্যাস, ঠিক আছে। আর এই নাইট্রাস অক্সাইডের আরেকটা নাম হচ্ছে ডাই নাইট্রোজেন অক্সাইড। ডাই নাইট্রোজেন অক্সাইড বলে, বা অনেকে বলে ডাই নাইট্রোজেন মোনোঅক্সাইড। ডাই নাইট্রোজেন কেন বলা হয়? কারণ 2টো নাইট্রোজেন থাকে তাই। মোনো অক্সাইড কেন বলা হয়? কারণ এখানেও অক্সিজেন একটা থাকে না, মোনো শব্দের অর্থ একটা, ঠিক আছে। চলো, তো এখানে অ্যান্সার আমাদের কী হবে? নাইট্রাস অক্সাইড হবে। অ্যানাস্থেশিয়া অর্থাৎ কাউকে অজ্ঞান করতে হলে এই নাইট্রোজেনের এই ডাই নাইট্রোজেন অক্সাইড বা নাইট্রাস অক্সাইডকে প্রয়োগ করা হয়। বেশি পরিমাণ প্রয়োগ করলে কী হয়? মানুষ হাসতে আরম্ভ করে এবং সে মারাও যেতে পারে হাসতে হাসতে, ঠিক আছে। ভেরি বিষাক্ত গ্যাস, মানে ভেরি টক্সিক, কিন্তু অল্প পরিমাণ দেওয়াতে মানুষ অজ্ঞান হয়ে যায়, ঠিক আছে। একটা নির্দিষ্ট পরিমাণ আছে তার। তো এখানে অ্যান্সার হবে কোনটা? সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো, নিচের কোন গ্যাসের তীব্র গন্ধ আছে? অ্যান্সার হবে তোমাদের অ্যামোনিয়া, ঠিক আছে। NH3 একটু আগেও দেখিয়েছি হেবার প্রসেস ইত্যাদিতে, ঠিক আছে। এবার দেখো এই যে বাকি যে 3টে আছে না, এদের কিন্তু কোনো গন্ধ নেই, এরা গন্ধহীন গ্যাস, ঠিক আছে। এটা মনে রাখবে, এরা কিন্তু এদের কিন্তু কি নেই? কোনো গন্ধ নেই। অ্যামোনিয়ার গন্ধ হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধ বেরোয় অ্যামোনিয়াতে, ঠিক আছে। চলো 24 দাগে, নিচের কোন গ্যাসটিকে একজন দন্ত চিকিৎসক অ্যানাস্থেটিক উপকরণ হিসেবে ব্যবহার করে, অর্থাৎ অজ্ঞান করতে ব্যবহার করা হয়? একটু আগেই তোমাদের বলেছি নাইট্রাস অক্সাইড, যাকে লাফিং গ্যাস বলা হয়, অর্থাৎ ডাই নাইট্রোজেন মোনোঅক্সাইড। এটাকে আমরা কি বলি? লাফিং গ্যাস বলি। এটাকেই কিন্তু অ্যানাস্থেটিক উপকরণ হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে। চলো পরের দাগ, অ্যামোনিয়াম সালফেটের সংকেত নিচের কোনটা? দেখো অ্যামোনিয়াম সালফেট মানে হচ্ছে, অ্যামোনিয়াম মানে হচ্ছে NH4, ঠিক আছে, আর সালফেট মানে হচ্ছে SO4। অ্যামোনিয়ার যে চার্জ হয় সেটা আমরা জানি +1, আর সালফেটের যে চার্জ হয় সেটা হয় 2-, ঠিক আছে। এবার চার্জ তো এটা হয়, ওকে, প্লাস মাইনাস সাইন ছাড়া দুটোকে এদিক ওদিক করে দাও। তো এখানে সংকেত আমরা কি দেখতে পাচ্ছি? NH4 SO4, ঠিক আছে। NH4 SO4, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এই যে। ওকে, চলো পরের প্রশ্ন, নিচের কোন কাজে অধাতুগুলোকে বেশি ব্যবহার করা হয়? দেখো বিমান শিল্পে ধাতুকে ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়ামকে ব্যবহার করা হয় যেমন। বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতে ভারী ধাতুকে ব্যবহার করা, যেমন আয়রনকে ব্যবহার করা হতে পারে। এবং সার হিসাবে আমরা জানি সবথেকে বেশি পরিমাণ অধাতুকে ব্যবহার করা। আমরা নাইট্রোজেন সারের নাম শুনেছি, ফসফরাস সার, তারপরে অ্যামোনিয়াম সারের নাম শুনেছি আমরা, ঠিক আছে। সুতরাং অ্যান্সার আমাদের কী হবে? এখানে সার হবে। দেখো এটা জেনারেল কোশ্চেন্স। অধাতুগুলোকে অন্যান্য অনেক কাজে ব্যবহার করা হয়, তবে মূলত সার হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে। চলো 27 দাগে, নিচের কোন মৌলটি হ্যানিং ব্র্যান্ড আবিষ্কার করেছিলেন? অ্যান্সার হবে তোমাদের ফসফরাস। এর সংকেত হচ্ছে তোমাদের P। এর যে অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে তোমাদের 15, জেড হচ্ছে তোমাদের 15, জেড মানে অ্যাটমিক নাম্বার, অর্থাৎ প্রোটন সংখ্যা কত? 15। যদি ভাঙো তাহলে 2, 8, 5-এ ব্রেকডাউন করে, ঠিক আছে। এটা হচ্ছে 15 গ্রুপের অংশ। কেন? কারণ 5-এর সঙ্গে 10 যোগ করলে আমরা 15 পাই। এটা হচ্ছে 15 গ্রুপের অংশ। গ্রুপ হচ্ছে তোমাদের 15, এগুলো একটু মনে রেখো, ওর সময় লেগে যায়। নেক্সট হচ্ছে ফসফরাস, কিন্তু এটা P ব্লক এলিমেন্ট। কেন ফসফরাস একটা P ব্লক এলিমেন্ট? এর সংকেতও P, আর এটা একটা P ব্লক এলিমেন্ট। কারণ আমরা জানি যে টোটাল 13 থেকে 18 অবধি যে গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে যত মৌল আছে কেবলমাত্র হিলিয়াম বাদ দিয়ে সব আমাদের P ব্লক এলিমেন্ট। হিলিয়াম বাদ দিয়ে, হিলিয়াম হচ্ছে তোমাদের S ব্লক এলিমেন্ট, ঠিক আছে। আর এই ফসফরাসের যে গঠন হয় সেটা হচ্ছে নিয়নের মতো হয়, তার সঙ্গে তোমাদের 3s2 আর 3p3 হয়। কেন হয়? কারণ তোমরা দেখতে পাচ্ছ যে 1s2, 2s2, 2p6, এটা তো নিয়নের মধ্যে ঢুকে গেল, কারণ নিয়নের অ্যাটমিক নাম্বার হচ্ছে 10 আর +5, 2 আর 3-এ 5, তো এটাই তোমাদের হয়ে যায় ফসফরাসের অ্যাটমিক নাম্বার 15। 2 আর 2-এ 4, 6 আর 4-এ 10, আর 2-এ 12, আর 3-এ 15। ক্লিয়ার হয়েছে? দেখো নিয়নকে দিয়ে ফসফরাসকে রিপ্রেজেন্ট করানো হয় বটে, কিন্তু ফসফরাস কিন্তু আর্গনের মতো অ্যাটমিক গঠন চায়,
বা ইলেকট্রন সজ্জা চায়, কারণ আর্গনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 18। দেখো শেষ গ্রুপে মানে শেষ সেলে 5টা আছে, তো +3 করলে 8 হয়ে যাবে, তো 2 8 8 কার অ্যাটমিক সজ্জা? আর্গনের। তো আর্গনের মতো কিন্তু গঠন কে চায়? ফসফরাস চায়। ঠিক আছে, এগুলো একটু ছোটোখাটো জিনিস মনে রাখবে। চলো 28 দাগে, ফসফরাসকে জলে কেন দ্রবীভূত রাখা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হবে তোমাদের যাতে আগুন না ধরে যায়। দেখো 2 টাইপের ফসফরাস আমরা দেখতে পাই, একটা হচ্ছে হোয়াইট ফসফরাস আর হচ্ছে রেড ফসফরাস। রেড ফসফরাসের বদলে হোয়াইট ফসফরাস কিন্তু অনেক বেশি রিঅ্যাক্টিভ হয়, মানে এর সঙ্গে যদি O2 সংস্পর্শ হয় তাহলে ডেফিনেটলি ইকুয়াল টু আগুন হবে। ঠিক আছে, রেডিলি আগুন ধরে যায়, ঘষা টষার দরকার নেই, ডাইরেক্ট আগুন ধরে যায়। রেড ফসফরাসকে ঘষলে সেটা হোয়াইট ফসফরাসে পরিণত হয়, হোয়াইট ফসফরাস কিন্তু আগুন দেয়। ঠিক আছে, এই জন্য দেখবে যে তোমাদের দেশলাই কাঠির বাক্স থাকে তার গায়ে দেখবে এরকম লাল রঙের আবরণী থাকে, ওটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কী, এগুলো হচ্ছে তোমাদের রেড ফসফরাস থাকে। ঠিক আছে, আচ্ছা সেটা গেল। নেক্সট হচ্ছে এ তো জলে কেন রাখা হয়? দেখো জলে এ দ্রবীভূত হয় না, ফসফরাস জলে খুব স্লাইট, খুব কম দ্রবীভূত হয়, কিন্তু আরও কিছু পার্ট আছে যেগুলো আবার একে দ্রবীভূত করতে পারে। কী কী সেগুলোর নাম একটু লিখে দিই। যেমন দেখো বেনজিন, ঠিক আছে, বেনজিন কিন্তু ফসফরাসকে দ্রবীভূত করতে পারে। যেমন আমাদের বাজারে যে সমস্ত অয়েল পাওয়া যায় তারাও ফসফরাসকে দ্রবীভূত করতে পারে। এছাড়াও তোমাদের ইউতে একটা নাম লেখা আছে, আর তোমরা যদি নর্মালি একটু হায়ার কেমিস্ট্রি পড়ো তাহলেও জানতে পারবে, কার্বন ডাইসালফাইড। ঠিক আছে, কার্বন ডাইসালফাইড, ঠিক আছে, কার্বন ডাইসালফাইড এও কিন্তু কী করতে পারে? এই ফসফরাসকে দ্রবীভূত করতে পারে। এছাড়াও আমি একটা নাম বলছি, ডাইসালফার ক্লোরাইড। ঠিক আছে, ডাই সালফার, ঠিক আছে, ক্লোরাইড, ঠিক আছে, ডাইসালফার ক্লোরাইড এও কিন্তু কী করতে পারে? ফসফরাসকে দ্রবীভূত করতে পারে। তো এরা করতে পারে দ্রবীভূত, ঠিক আছে, দ্রবীভূত করে, কিন্তু ফসফরাস কিন্তু জলে দ্রবীভূত হয় না, সেই জন্য ফসফরাসকে জলে কিন্তু প্রিজার্ভ রাখা হয় যাতে আগুন না ধরে যায়, বিশেষ করে হোয়াইট ফসফরাসকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। দেশলাই কাঠি তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয়? দেখো তোমাদের রেলওয়ে যে অ্যান্সার নিয়েছে সেটা হচ্ছে ফসফরাস। আমি একটু বলে দিই, দেখো দেশলাই কাঠি তৈরি তো করলে তুমি একটা জিনিস বলে দিই, দেখো এইটা দেশলাই কাঠি আঁকাও রয়েছে। দেখো এই ধরো দেশলাই কাঠির একটা বাক্স, ঠিক আছে, এই ধরো দেশলাই কাঠির একটা বাক্স। এই দেশলাই কাঠি বাক্সের গায়ে দেখবে দেশলাই কাঠিকে ঘষার জন্য একটা অংশ থাকে, দুই পাশেই থাকে। ঠিক আছে, এই অংশটায় দেখবে এরকম ক্রিস ক্রস এরকম দাগ দেওয়া থাকে। ঠিক আছে, দেশলাই কাঠিকে কী করার জন্য? ঘষার জন্য। ওকে, এরকম দাগ দেওয়া থাকে। এই যে পার্টটা, এই পার্টে কিন্তু থাকে তোমাদের রেড ফসফরাস। এই যে পার্টটা যদি আমি এখানে লাল দাগ দিয়ে তাহলে বেটার বুঝতে পারবে। ঠিক আছে, এই পার্টটায় আমরা বলবো, এই পার্টে আমাদের কী থাকে? ছোটো ছোটো করে লাল দাগ দিচ্ছি। এই পার্টে আমাদের থাকে রেড ফসফরাস। যদি রেড ফসফরাস এরকম টকটকে লাল হয় যে তা নয়, ঠিক আছে, রেড ফসফরাস এরকম টকটকে লাল হয় তাই না। এই পার্টটাতে কী থাকে তোমাদের জাস্ট বোঝার জন্য বললাম, এই পার্টটাতে থাকে আমাদের রেড ফসফরাস, পি ফর ফসফরাস, তো আমি পি লিখছি, ঠিক আছে, ফস লিখে দিচ্ছি, রেড ফসফরাস থাকে এই পার্টটাতে। ঠিক আছে, কিন্তু যদি বলো দেশলাই কাঠিতে এক্স্যাক্টলি কী থাকে, অনেক কিছু থাকে দেশলাই কাঠিতে। মেনলি দেশলাই কাঠির যে কাঠিটা, ঠিক আছে, সেটা কিন্তু পাইন দিয়ে তৈরি হয়। পাইন হচ্ছে তোমাদের সরলবর্গীয় বৃক্ষ। এই যে কাঠি, এই কাঠিটা তৈরি হয় তোমাদের পাইন গাছ দিয়ে, মানে পাইন গাছের কাঠ দিয়ে। ঠিক আছে, আর এই যে কাঠি অংশটা থাকে, এই অংশটা কিন্তু তোমাদের অ্যামোনিয়াম সালফেটে, ঠিক আছে, কী করা হয়? সরি, অ্যামোনিয়াম ফসফেটে কী করা হয়? এর গায়ে একটা কোডিং থাকে অ্যামোনিয়াম ফসফেটের। ছোটো করে আমি তোমাদের দেখাচ্ছি, এর গায়ে একটা অ্যামোনিয়াম ফসফেটের কী থাকে? কোডিং থাকে। ঠিক আছে, এই কোডিংটাকে আমি আঁকছি, ভালো করে বুঝবে। ঠিক আছে, এই যে কোডিং, এই কোডিংটাকে বলা হয় অ্যামোনিয়াম ফসফেট। আমি বাংলাতে পরিষ্কার লিখে দিচ্ছি, অ্যামোনিয়াম, ঠিক আছে, ফসফেট। অ্যামোনিয়াম ফসফেটের কোডিং থাকে। কেন থাকে এর গায়ে অ্যামোনিয়াম ফসফেটের কোডিং? এর কারণ হচ্ছে এই অ্যামোনিয়াম ফসফেট অ্যাকচুয়ালি ফায়ার রিটার্ডেন্ট হয়, মানে আগুন ধরে না এতে। তো কাঠিতে যদি আগুন ধরে দেয় তখন চাপ হয়ে যায়। তোমরা দেখবে তোমাদের দেশলাই কাঠিগুলো তো আগুন ধরে যায়, এটা ঠিকই কথা, কারণ সাইন্টিফিক্যালি এগুলো তৈরি নয় অ্যাকচুয়ালি সাইন্টিফিক্যালি যেগুলো তৈরি করা হয় তাদের যে কোডিং থাকে, ওই পাইন গাছের যে ছোটো কাঠ থাকে তার গায়ে কিন্তু অ্যামোনিয়াম ফসফেটের কোডিং থাকে। ঠিক আছে, কারণ যাতে আগুন না ধরে যায়, হাত না পুড়ে যায়, এটা গেল প্রথম কথা। এবার এই যে আমরা যে দেশলাই কাঠি দেখতে পাচ্ছি তার যে উপরের অংশ, যে অংশে আমরা বারুদ থাকে বলি, সেই অংশে বেসিক্যালি কী থাকে? দেখো সেই অংশে অনেক কিছু থাকে, যেমন পটাশিয়াম ক্লোরেট থাকে। সো এখানে যে অ্যান্সার আছে পটাশিয়াম, সেটাও অ্যান্সার হতে পারে। ঠিক আছে, পটাশিয়াম ক্লোরেট এটা থাকে। ওকে, এটা থাকে। অ্যান্টিমনি সালফাইড থাকে, প্লাস ওপরে লিখছি তোমাদের অ্যান্টিমনি, এছাড়া সালফারও থাকে।
অ্যান্টিমনি, কারণ সালফাইডের মধ্যে সালফার ঢুকে যাচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ সালফাইড, ঠিক আছে। তো এই কটা নামই মনে রেখে দাও, বেশি নাম মনে রাখার দরকার নেই। এই যে মাথার অংশে এইগুলো থাকে, কী কী থাকে? এক থাকে পটাশিয়াম ক্লোরেট, দুই হচ্ছে অ্যান্টিমনি সালফাইড থাকে, ঠিক আছে। এছাড়াও সালফার তো থাকবে, কারণ সালফাইডের মধ্যে সালফার ঢুকে যাচ্ছে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো রেলে কোশ্চেন সালফার নিলেও, ফসফরাস নিলেও বেসিক্যালি পটাশিয়াম, সালফার, ফসফরাস সব কটাই দেশলাই কাঠি তৈরিতে ব্যবহার করা হয়। ওকে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, আমি একটু আগে এটা নিয়ে আলোচনাও করেছি, তারপর বেশ করে রেলের গ্রুপটিতে আলাদা করে প্রশ্ন পড়েছে, তো ইউতে প্রশ্নটা ছিল, আমি দিয়ে দিয়েছি। সাদা ফসফরাসকে নিচের কোনটিতে সংরক্ষণ করা? অ্যান্সার হবে তোমাদের জল। ওই এক্সপ্লেনেশনটা দেখে নাও, ঠিক আছে। চলো 31 দাগে, নিচের কোনটি ফসফরিক অ্যাসিডের সংকেত? ফসফরিক অ্যাসিড হচ্ছে একটি উইক অ্যাসিড, ঠিক আছে। ফসফরিক অ্যাসিড কি? একটি উইক অ্যাসিড, অর্থাৎ দুর্বল অ্যাসিড, খুব স্ট্রং অ্যাসিড নয়। তো অ্যান্সার তোমাদের কোনটা হবে? H3PO4, এইটা হচ্ছে আমাদের ফসফরিক অ্যাসিডের সংকেত। তাই তোমরা বলতে পারবে কেন H3PO4 হয় ফসফরিক অ্যাসিডের সংকেত, কেন হয়? ঠিক আছে, এটা একটু যদি চাও চেষ্টা করো তো বলার, কেন এর সংকেত H3PO4 হয়। চলো নিজের চেষ্টা করো। 32 দাগে চলো, নিচের কোন ধাতব মৌলটিকে বাতাসে রাখলে এটিতে সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়? তোমাদের মনে আছে হয়তো, যদি তুমি পটাশিয়াম বা সোডিয়াম এদেরকে যদি জলের সংস্পর্শে আনো, ঠান্ডা জলের সংস্পর্শে আনলেও চলবে, সঙ্গে সঙ্গে ইকুয়াল টু আগুন হয়, সঙ্গে সঙ্গে ইকুয়াল টু কী হয়? আগুন ধরে যায়, ঠিক আছে। ঠিক তেমনই যদি তুমি ফসফরাসকে, বিশেষ করে হোয়াইট ফসফরাস, WP বলে লিখছি, তাকে যদি আনো বাতাসের সংস্পর্শে, তাহলে ইকুয়াল টু আগুন হয়, ঠিক আছে। এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের মনে রাখতে হবে। তো অ্যান্সার হবে কি তোমাদের? ফসফরাস। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল আজকে 32টা প্রশ্ন আমরা ইউথ থেকে করালাম। এরপরে বাকি যে প্রশ্নগুলো করাবো, সেগুলো যা যা প্রশ্ন তোমাদের এই প্রশ্নগুলো থেকে এক্সট্রা আসতে পারে, একটু উচ্চ লেভেলের, সেগুলো তোমাদের করাবো, যেগুলো NCERT-তে আছে, প্লাস আমি তোমাদের দিচ্ছি। চলো দেখো, এরকম তো কখনোই নয় যে ইউথ থেকে কপি করবে আর রেলের প্রশ্ন দেবে, আমার কথা বুঝতে পারছো আশা করি। চলো এক্সট্রা প্রশ্নগুলো করানো যাক। একটু আগে দেখলে যে অক্সিজেনের ওপর তোমাদের আণবিক ভর বের করতে বলেছে। আমরা এখানে তোমাদের NH3, CO2, HCl, Cl2, CaCO3, ইথানল, CH4, NO3 এই সব কটা যৌগের কী করবো? আণবিক ভর বের করবো। দেখো, এক একটা নাইট্রোজেনের হয় তোমাদের 14 করে, আর এখানে একটাই আছে তো 14, প্লাস এক একটা হাইড্রোজেনের হয় 1 করে, কিন্তু এখানে তো 3 আছে, তো ওভারঅল 3টের কত হবে? 1 × 3, তো টোটাল কত হলো আমাদের? 17। NH3 এর আমাদের আণবিক ভর হবে কত? হবে 17, ঠিক আছে। দেখো, এক একটা কার্বনের আমাদের 12টা করে হয়, আর এক একটা অক্সিজেনের আমাদের 16টা করে হয়। যেমন এখানে এক একটা হাইড্রোজেনের 1 করেছিল, এখানে একটাই কার্বন আছে তো 12, প্লাস কতগুলো অক্সিজেন আছে? 2টো, তো 16 × 2, ঠিক আছে। কত পাচ্ছি আমরা? 12 প্লাস 16 × 2 মানে 16 × 32, অর্থাৎ 44। টোটাল আমরা কত পাচ্ছি? 44। তো 44ই হচ্ছে CO2 এর আণবিক ভর। HCl দেখো, এক একটা হাইড্রোজেনের 1 করে, আর এক একটা ক্লোরিনের হচ্ছে 35.5, তাহলে ওভারঅল কত হচ্ছে? 36.5, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে? 1 প্লাস 35.5 মানে 36.5, ঠিক আছে। দেখো, একটু আগে বললাম এক একটা ক্লোরিনের হচ্ছে 35.5 করে, এখানে কতগুলো ক্লোরিন আছে? 2টো ক্লোরিন আছে, তো 35.5 × 2, দ্যাট মিনস অ্যান্সার আমাদের কত হবে? 71, ঠিক আছে। চলো নেক্সট পরেরগুলো করি আমরা। CaCO3, ঠিক আছে। দেখো, ক্যালসিয়ামের হয় তোমাদের 40, ঠিক আছে। এখানে কটা ক্যালসিয়াম আছে? একটাই আছে, তো 40 প্লাস সি কটা? দেখতে পাচ্ছি একটাই আছে, কার্বনের 12 হয়, একটু আগে বলে দিয়েছি। অক্সিজেনের কত? অক্সিজেনের হয় তোমাদের 16 করে, এখানে কটা অক্সিজেন আছে? 3টে, তো 16 × 3, তো ওভারঅল কত হচ্ছে? দেখো 40, এখানে 48 মানে 88, 40 আর 48, 88 আর 2, ঠিক আছে, 90 আর 10, 100। ওকে, তো CaCO3 যে আণবিক ভর হবে সেটা আমাদের কত হবে? 100 ইউনিট। ইথানলটা পরীক্ষায় পড়েছিল CaCO3, এখানে এক্স্যাক্টলি সব যে কটা দেওয়া রয়েছে এই NO3 বাদ দিয়ে বাকি সব কটাই তোমাদের রেলের পরীক্ষা পড়েছে অথবা ALP-তে পড়েছে। ইথানলের সংকেত কি সেটা জানার দরকার, সেটা হচ্ছে C2, ঠিক আছে, H5OH, এই হচ্ছে ইথানলের সংকেত। দেখো, কার্বন 2টো আছে, তাহলে 12 × 2, ঠিক আছে, প্লাস এইচ আমাদের কটা আছে? 5টা, তো 5 × 1 মানে 5, প্লাস ও আমাদের কত আছে? একটাই, তো 16, প্লাস আমাদের এইচ কটা আছে? আবার একটা, তো ওভারঅল আমরা কী পাচ্ছি? 46, ঠিক আছে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইথানলের যে আণবিক ভর হবে সেটা আমাদের কত হবে? 46। আচ্ছা, CH4, এখানে CH4 কার্বনের কত আছে? এখানে 12টা। কার্বনের অ্যাটমিক নাম্বার কত? কার্বনের যে অ্যাটমিক মাস কত? 12। অ্যাকচুয়ালি কার্বনের যে অ্যাটমিক নাম্বার হয়, বলো কার্বনের অ্যাটমিক নাম্বার কত?
আমরা সবাই জানি কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, তার ডবল হচ্ছে এখানে 12। অনেক সময় কী হয়, আমরা অ্যাটমিক নাম্বারের ডবল করলে অ্যাটমিক মাস পাই, তবে সেটা ভ্যালিড নয় সব ক্ষেত্রে, কার্বনের ক্ষেত্রে ভ্যালিড এটা, ঠিক আছে। হাইড্রোজেনে কত হয়, 1 করে হয়, ইন্টু 4 করো, কত পাচ্ছি আমরা 4, এখানে 12 মানে 16। NO3 নাইট্রোজেনে কত, একটু আগে বললাম 14টা করে হয়, মানে 14 হয়। আর অক্সিজেনে কত হয় 16, তো 16 ইন্টু 3, ঠিক আছে। তো 14 প্লাস এখানে 48, কত হচ্ছে তোমাদের 14 প্লাস 16, 3 16 48, ঠিক আছে। তো এখানে তোমাদের হচ্ছে 60, 14 আর 48 মানে এটা 58, 58 4 62, ঠিক আছে। এই আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখো এখানে অনেকগুলো আমি তোমাদের আণবিক ভর বের করে দেখালাম। এই ধরনের আণবিক ভর তোমাদের বিগত বছরে পরীক্ষায় পড়েছে, তো সেই জন্য আমি বলবো তোমরা প্লিজ দয়া করে এগুলো একটু প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। চলো এবার আমরা আরও কিছু আলোচনা করবো যেগুলো ওদিকে পেয়েছি আর কি, যেগুলো থেকে এক্সট্রা ইনফরমেশান দেওয়া যায়, ঠিক আছে। যেমন হার্ড ওয়াটার পেয়েছিলাম, কোভ্যালেন্সি পেয়েছিলাম, চলো সেগুলো নিয়ে আলোচনা করবো। কেন NH4 এর চার্জ 1+ হয়, নিজে একটু ট্রাই করো, কারণ আগের দিন আমি তোমাদের লুইস ডট স্ট্রাকচার এঁকে দেখিয়েছিলাম, ঠিক আছে। এগুলো জানা জরুরি, যদি বাই চান্স রেলওয়ে উল্টোপাল্টা প্রশ্ন দেয় না, তখন চাপ খেয়ে যাবে। দেখা গেলো স্টেটমেন্ট দিয়ে দিল, এই কারণে হয়, দুটো স্টেটমেন্ট দিয়ে দিল, কোনটা সঠিক বলো, তখন কিন্তু প্রবলেম পড়ে যাবে, ঠিক আছে। দেখো এই হচ্ছে আমাদের নাইট্রোজেন, আমরা জানি নাইট্রোজেন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, আর তার চারদিকে আমাদের 4টে হাইড্রোজেন অ্যাটম থাকে, 4 বলেছে আমাদের, ঠিক আছে। আর একটা জিনিস এখানে বলে দিয়েছে, দেখো যে 1+ হয়, 1+ কখন হয়, কোনো জিনিসের চার্জ প্লাস কখন হয়, যখন ইলেকট্রন বেরিয়ে যায়, আমি তোমাদের বলেছি। তো এখানে দেখো টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো আছে, দেখো নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, আমরা সবাই জানি। তো 2 এবং 5-এ ব্রেকডাউন হবে, তো ভ্যালেন্স ইলেকট্রন মানে কি শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, 5টা। হাইড্রোজেনের তো আমরা জানি সবাই 1 হচ্ছে এর অ্যাটমিক নাম্বার, তো 1 হবে। এবার 4টে হাইড্রোজেন আছে, তো ইন্টু 4, অর্থাৎ এখানে 5, এখানে টোটাল 4, তো 5 আর 4 9, 5 + 4 মানে 9টা হওয়া উচিত ছিল। ব্যালেন্স ইলেকট্রনের কথা বলছি, শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে, এখানে 5টা আছে, এখানে 4টে আছে, ঠিক আছে। এক একটা হাইড্রোজেনে একটা করে, টোটাল 4টে, তো 5 + 4 9টা, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো 9, কিন্তু একটা বেরিয়ে গেছে, 1+ রয়েছে, তো -1, তার মানে টোটাল কত হলো আমাদের এখানে 8টা ভ্যালেন্স ইলেকট্রন হলো, ঠিক আছে। এবার আমি তোমাদের কী বলেছি, প্রথমে এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে কী করবে, সিঙ্গেল বন্ড দিয়ে চেষ্টা করবে। তো সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, এক একটা সিঙ্গেল বন্ড মানে কি দুটো করে ইলেকট্রন এখানে খেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে দুটো করে খেলো, এখানে দুটো করে খেলো, এখানে দুটো করে খেলো, এখানে দুটো করে রসগোল্লা খাচ্ছে, ঠিক আছে, এখানে দুটো করে খেয়ে নিল। তো তুমি দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8, 8টা ছিল আর 8টাই এখানে ইউজ হয়ে গেল। এই হচ্ছে তোমাদের স্ট্রাকচার। এবার চলো চার্জ কী করে হচ্ছে, এটা স্ট্রাকচার আঁকলাম, ঠিক আছে। স্ট্রাকচার আঁকলে চার্জ করতে সুবিধা হয়। এক একটা হাইড্রোজেনের দেখো প্রত্যেকটা হাইড্রোজেনের সেমই হবে, কারণ দেখতে পাচ্ছ প্রত্যেকটা হাইড্রোজেনের লোন পেয়ার কিছু নেই, শুধু এখানে শেয়ার পেয়ার রয়েছে, বা বলতে পারে বন্ড পেয়ার, বা বলতে পারে বন্ড তৈরি করেছে সেটা হচ্ছে দুটো রয়েছে। তো প্রত্যেকটা হাইড্রোজেনের সেম, তো সুতরাং আমরা স্ট্রাকচার যা করবো বা চার্জ যা বেরোবে প্রত্যেকটা হাইড্রোজেনের জন্য সেম বেরোবে। তো আমি একটা হাইড্রোজেনের তোমাদের বার করছি, কি আমরা বলেছিলাম, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস তোমাদের কি নন শেয়ার্ড ইলেকট্রন মাইনাস তোমাদের শেয়ার্ড ইলেকট্রন বাই 2, এই হচ্ছে চার্জের ফর্মুলা। তো টোটাল ভ্যালেন্স ইলেকট্রন হাইড্রোজেনের জন্য কত, দেখো টোটাল ভ্যালেন্স ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি 1 করে, তো এক একটা হাইড্রোজেনের কত হবে, 1 করে হবে, মাইনাস নট শেয়ার্ড কতগুলো, একটাও নেই, 0। নট শেয়ার্ড মানে কি, এগুলো এই দুটো তো শেয়ার্ড, নট শেয়ার্ড কতগুলো, একটাও নেই, দেখো গায়ে একটাও ইলেকট্রন নেই এখানে। শেয়ার্ড কতগুলো, দুটো, তো 2/2 আমরা দেখতে পাচ্ছি, এখানে 1 হবে, এখানে -1 হবে, ইকুয়াল টু আমাদের 0 হয়ে যাবে। অতএব প্রত্যেকটা হাইড্রোজেনে আমাদের চার্জ কত আছে, 0 করে চার্জ আছে। প্রত্যেকটা হাইড্রোজেনে কোনো চার্জ নেই, মানে হাইড্রোজেন নিউট্রাল, তার মানে হাইড্রোজেন এখানে স্যাটিসফাইড আছে। নাইট্রোজেনের চার্জ দেখো, নাইট্রোজেনের টোটাল ভ্যালেন্সি কত, আমরা জানি 5 করে হয়। নাও নন শেয়ার্ড, অর্থাৎ কতগুলো শেয়ার হয়নি, দেখতে পাচ্ছি একটাও নেই যেটা শেয়ার হয়নি, ঠিক আছে, ওকে গুড। আচ্ছা শেয়ার্ড প্যাড কতগুলো, আমরা দেখতে পাচ্ছি 8টা, তাই না, এই যে 1 2 3 4 5 6 7 8, 8টা বাই 2, তো 5 - 4 আমরা দেখতে পাচ্ছি +1। তো +1 যে চার্জ আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনে আসছে। আমি তোমাদের ওখানে একটা কথাও বলেছিলাম, যখন কোনো পজিটিভ চার্জ আসে সেটা সেন্ট্রাল অ্যাটমের ওপর আসে, কেন্দ্রে যে অ্যাটম থাকে তার উপর আসে। এই কারণে আমাদের ওভারঅল NH4 যে চার্জ আসে সেটা আমাদের +1 হচ্ছে। আমার কথা বোঝা গেল, ক্লিয়ার হয়েছে? চলো আরও কিছু প্রশ্ন। আচ্ছা পরেরটা ডিটেলস অ্যানালাইসিস, H3PO4, ঠিক আছে। তো বলো H3PO4 এর ক্ষেত্রে কী হয়, দেখো আমরা জানি যে হাইড্রোজেনের এখানে, ঠিক আছে, হাইড্রোজেন এখানে কত আছে, 1 আছে, আর PO4 হচ্ছে একটা টোটাল পলিঅ্যাটমিক আয়ন, এর কত হয় আমাদের 3 হয়, অ্যাকচুয়ালি +3 হয়, ঠিক আছে, নো সরি -3 হয়, সরি। আর হাইড্রোজেনে আমাদের প্লাস হয়, দুটো কী হয়, ক্রিস ক্রস হয়। তো এই জন্য আমাদের এখানে H3 হয়ে যায়, এইটা এইদিকে চলে যায়, আর PO4 সেটা 1 হয়, 1 লেখাও যা না লেখাও তাই, সো H3PO4 হয়ে যায়, ওকে। কিন্তু PO4 এর 3- হয় কী করে, এইটা একটু চলো আলোচনা করে দিই, ঠিক আছে। PO4 এর 3- হয় কী করে, দেখো
আমি এখানে লিখছি না, কেন নর্মালি বলছি। দেখো পিএ আমরা জানি ফসফরাস অর্থাৎ 15, 2, 8, 5। অক্সিজেনের আমরা জানি 8, তো 2 এবং 6, ঠিক আছে, 2 এবং 6। তো ভ্যালেন্স ইলেকট্রন এর কতগুলো? এই যে 5 হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। আর অক্সিজেনের কত? 6। কটা অক্সিজেন আছে? 4টে। তো টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? 5 প্লাস 6 ইন্টু 4, তাই তো? 24। PO4 এর কী হয় একটু আগে বললাম 3 মানে কি এক্সট্রা 3টে এখানে অ্যাড আছে, সো প্লাস 3। কত দেখতে পাচ্ছি আমরা? 20, 24 আর 3 27, ওকে 27 আর 5 32, 32, ঠিক আছে। আচ্ছা এবার দেখো সেন্ট্রাল অ্যাটম কি আমাদের? পি। তো চারদিকে 4টে অক্সিজেন আমাদের আছে। প্রথমে আমি বন্ড বানিয়ে দিচ্ছি, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, ঠিক আছে। এবার দেখো সিঙ্গেল বন্ডে কতগুলো এখানে ইউজ হয়ে গেল দেখো তো একবার। সিঙ্গেল বন্ডে কতগুলো ইউজ হয়ে গেল? 4টে আছে না, 4 দুগুণ 8, তো 32 মাইনাস 8, 8টা ইউজ হয়ে গেছে, বাকি আছে কটা? 24টা। তো আমরা কী করি? প্রথমে আমরা অক্সিজেনকে দিতে থাকি, অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? 6। তো একে ফার্স্ট অক্টেট ক্লিয়ার করাও। আছে কটা? 2টো আছে, তো আরও 6টা যাবে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি, ভালো করে বুঝবে, 6টা আছে, আরও 2টো দিলে তবে অক্টেট ক্লিয়ার হবে। আর যৌগ গঠন করছে PO4 টাইপ অফ এ পলি অ্যাটম, মানে যৌগই বলতে পারো, ঠিক আছে। তো এখানে আমরা কী দেখতে পাচ্ছি? প্রায় যৌগ সমতুল্য। তো এখানে আমরা কী দেখতে পাচ্ছি? যে অক্সিজেনের অক্টেট ক্লিয়ার আছে। দেখো এই দুটো 1 2 1 2 3 4 5 6 প্রত্যেকটা অক্সিজেনে দেখো অক্টেট ক্লিয়ার আছে, এর 8 এর 8 এর 8 এর 8। আচ্ছা ফসফরাসের দেখি, তার আগে একটা জিনিস মনে রাখবে, ফসফরাসের সর্বোচ্চ যে কোভ্যালেন্সি হয় সেটা আমাদের 5 হয়, ঠিক আছে। এখানে কটা আছে? 4টে আছে। দেখো 1 2 3 4, মনে রাখবে 4টে বন্ড মানে 4 এখানে কি আছে? কোভ্যালেন্সি আছে। 1 2 3 4, ঠিক আছে, 4 আছে, কিন্তু ফসফরাসের ম্যাক্সিমাম 5 হয়। তো এখানে ফসফরাস কী করবে? ম্যাক্সিমাম 5 হওয়ার চেষ্টা করবে। তো এখানে কি করবে? আর একটা ইলেকট্রন এখানে শেয়ার করে দেবে এই অক্সিজেনটার সাথে, তো আরও 2টো এখানে শেয়ার হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এই অক্সিজেনটার দেখো 8টা হয়েছে কিনা? 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা আছে। ফসফরাসের কোভ্যালেন্সি দেখো 5-এ গেছে কিনা? 1 2 3 4 5, দেখতে পাচ্ছ ফসফরাস সর্বাধিক 5টা দেখায়, আর এখানে সর্বাধিক 5টাই আছে। এই হচ্ছে আমাদের ফসফরাসের স্ট্রাকচার, মানে PO4 এর স্ট্রাকচার। এখন চার্জ 3 মাইনাস কী করে আসে? দেখো চার্জ 3 মাইনাস কী করে আসে সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে তোমাদের এই অক্সিজেনের চার্জ তোমরা এখানে করো। এটা হচ্ছে 1 নম্বর অক্সিজেন, এটা 2 নম্বর অক্সিজেন, তো এটা 3 নম্বর, এটা 4 নম্বর। দেখো 1 নম্বর অক্সিজেনটার যে চার্জ সেটা আলাদা, 2 3 4-এর সেমই হবে। তো 1 নম্বরটা যদি চার্জ করি, দেখো ভ্যালেন্স ইলেকট্রন 6 মাইনাস, মানে নন শেয়ার ইলেকট্রন, প্রথমে নন শেয়ার ইলেকট্রন করি। নন শেয়ার ইলেকট্রন কতগুলো? নন শেয়ার ইলেকট্রন 1 2 3 4 মাইনাস 4, ঠিক আছে। মাইনাস আমরা কী করি? শেয়ার ইলেকট্রন বাই তোমাদের 2, শেয়ার ইলেকট্রন বাই তোমাদের 2। তাহলে শেয়ার ইলেকট্রন কতগুলো? আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, 4টে বাই তোমাদের 2। তো দেখতে পাচ্ছি 6 মাইনাস 4 মাইনাস 2 মানে 0 আসবে এখানে। তো এই যে অক্সিজেন এলে, এই অক্সিজেনের আমাদের যে চার্জ আসবে সেটা আমাদের কী আসবে? 0। এই অক্সিজেনের চার্জ কত আসবে আমাদের? 0। ওকে গুড। চলো নেক্সট 2 3 আর 4-এর মধ্যে যে কোনো একটার বার করি। চলো এই অক্সিজেনটার বার করি। ভ্যালেন্স ইলেকট্রন 6, নন শেয়ার কতগুলো? 1 2 3 4 5 6 6। আচ্ছা শেয়ার কতগুলো? 1 2, তো 2/2 কী দেখতে পাচ্ছি? দেখো এই 6 এইটাই কেটে যাবে, এখানে দেখতে পাচ্ছি আমরা -1 আসছে, ঠিক আছে, -1। তার মানে এই অক্সিজেনের -1, এরও -1, এরও -1, ঠিক আছে। আচ্ছা ফসফরাসের কাউন্ট করো, চার্জ কতগুলো বা চার্জ কত পরিমাণ আছে? দেখো ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন কত? আমরা দেখতে পাচ্ছি 5, এই যে 5। নন শেয়ার কতগুলো? নো 1 0। শেয়ার কতগুলো? 1 2 3 4 5 6 7 8 9 10, 10/2, 5 মাইনাস 5 ইকুয়াল টু 0। তো ফসফরাসের চার্জ কি? 0। তাহলে এই -3 কোথা থেকে আসছে? দেখো এই একটা -3, একটা -3, একটা -3, ওভারঅল চার্জ কত হচ্ছে? -3। এই জন্য PO4 এর যে চার্জ হয় সেটা আমাদের 3 মাইনাস বা -3 বলতে পারো, ঠিক আছে। ওকে চলো নেক্সট এক্সপ্লেনেশন। আগের দিন কিন্তু এই টাইপের আমি কোশ্চেন্স করিয়েছিলাম, তবে সেখানে পলি অ্যাটমিক র্যাডিক্যাল বা আয়নের করিয়েছিলাম। এখানে তোমাদের আমি যৌগের করাচ্ছি। দেখো হাইড্রোজেন, এবং দেখতে পাচ্ছ অলরেডি পড়েছে, অক্সিজেনের পড়েছে কিন্তু। হাইড্রোজেনের দেখো, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? আমরা জানি 1,
আর হাইড্রোজেন অণুতে কতগুলো পরমাণু থাকে? দুটো পরমাণু থাকে, মানে হাইড্রোজেন অণু বলতে H2কে বুঝি আমরা, তাই না? তো এখান থেকে আমরা কী পাচ্ছি? দুটো হাইড্রোজেন আছে, যে কোনো একটাকে তুমি সেন্ট্রাল অ্যাটম করো, যে কোনো একটাকে তুমি সেন্ট্রাল অ্যাটম করো। এই হাইড্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো? 1। এই হাইড্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো? 1, ঠিক আছে, কারণ এদের অ্যাটমিক নাম্বার 1ই হয়। তো লাস্ট কক্ষপথে কতগুলো ইলেকট্রন ঘুরছে? একটা ইলেকট্রন ঘুরছে, তাই না? তো যে কোনো একটা হাইড্রোজেনকে তুমি কী করো? ভ্যালেন্স মানে সেন্ট্রাল করে দাও, আর যে কোনো আরেকটাকে তুমি কর্নার করে দাও। এখানে তুমি কী পাচ্ছ? বন্ড কী তৈরি হচ্ছে? সিঙ্গেল বন্ড তৈরি হবে। কেন সিঙ্গেল বন্ড তৈরি হবে? তোমাদের কী রুলস বলেছিলাম যে প্রথমে কোভ্যালেন্ট কতগুলো আছে, মানে প্রথমে ভ্যালেন্ট ইলেকট্রন কতগুলো আছে সেটা গুনবে। কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে? দুটো। টোটাল ভ্যালেন্স ইলেকট্রন এখানে কত আছে? 2। আগে নিয়মটা শেখো, অনেকে আগের দিন দেখোনি তো, ফলে অসুবিধা হতে পারে, আমি বলে দিই। আমি একটু চটজলদি বলছিলাম, ভাবছিলাম যে তোমরা তো দেখোছো। টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো? এখানে দুটো ভ্যালেন্স ইলেকট্রন আছে, ঠিক আছে, ওকে। এবার তুমি কী করো? তুমি বন্ড তৈরি করার চেষ্টা করো। প্রথমে সিঙ্গেল বন্ড করবে। দেখো এখানে দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেনের মধ্যে প্রথমে সিঙ্গেল বন্ড করবে। এবার দেখবে এই দুটোর মধ্যে, এই দুটো টোটাল আছে তার মধ্যে কতগুলো এখানে খেয়ে যাচ্ছে। তুমি দেখো দুটোই খেয়ে যাচ্ছে, 1 2। এইটাই হবে আমাদের স্ট্রাকচার। তো এখানে যদি বলে হাইড্রোজেন অণুতে কতগুলো বন্ধন আছে, তোমরা কি বলবে? একটি একক, 1 সিঙ্গেল, যাদের ইংলিশ দরকার, সমযোজী কোভ্যালেন্ট বন্ড আছে, বন্ধন আছে। কতগুলো বন্ধন আছে? 1 সিঙ্গেল সমযোজী বন্ধন আছে, ঠিক আছে। এবং একটি বন্ধন মানে কিন্তু দুটো ইলেকট্রন শেয়ার হচ্ছে, এটা মাথা রাখবে। 1 বন্ড মিনস 2 ইলেকট্রন, বিকজ 2 ইলেকট্রন পার বন্ড হয়, ঠিক আছে। হলো ক্লিয়ার? চলো পরেরটায়, কার্বন ডাইঅক্সাইড, CO2। দেখো কার্বনের যে অ্যাটমিক নাম্বার সেটা আমরা জানি কত হয়? 6। তো ব্রেকডাউন করলে কী পাবো? 2 এবং 4 পাবো। তো ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো? 4 হচ্ছে কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন। অক্সিজেনের কী হয়? আমাদের 8 হয়। তো ব্রেকডাউন করলে কী পাবো? 2 এবং 6 পাবো। অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? 6। ভ্যালেন্স ইলেকট্রন বলতে কি শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে। তাহলে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন বার করো এখান থেকে। দেখো কার্বনের একটাই আছে কার্বন অণু, তো 4 হবে শেষ কক্ষপথে থাকে ইলেকট্রন। এখানে দুটো অক্সিজেন আছে, এক একটা 6টা, তো টোটাল কতগুলো? 12, ঠিক আছে, অর্থাৎ টোটাল 16টা, ঠিক আছে। এবার বন্ড বানাও। কোনটাকে সেন্ট্রাল অ্যাটম করব? ঠিক আছে, কোনটাকে আমরা সেন্ট্রাল অ্যাটম করবো আর কোনগুলোকে আমরা কর্নার অ্যাটম করবো? এখানে আমাদের দুটো হাইড্রোজেন ছিল, তো প্রবলেম নেই কিছু, একই জিনিস আছে। সো যে কোনো একটাকে সেন্ট্রাল, যে কোনো একটাকে কর্নার বানিয়ে দাও। কিন্তু এখানে দেখো টোটাল 3টে আছে, 3টে মানে অক্সিজেন আর একটা কার্বন, যেটা সংখ্যায় কম সেটাকে আমরা সেন্ট্রাল অ্যাটম করি। তো কার্বন হচ্ছে আমাদের এখানে সেন্ট্রাল অ্যাটম। চলো কালো ইউজ করি। কার্বন হচ্ছে আমাদের এখানে সেন্ট্রাল অ্যাটম, ঠিক আছে। আর দুটো অক্সিজেন দুপাশে থাকবে, তুমি আপ ডাউনও করতে পারো, আমি পাশাপাশি করছি যদি জায়গা নিয়ে মারতে, ঠিক আছে। কী বললাম একটু আগে? এই 16টাকে প্রথমে তুমি সিঙ্গেল বন্ড তৈরি করো। দেখো একটা সিঙ্গেল বন্ড তৈরি করলাম। ফার্স্টে সিঙ্গেল বন্ডই করবে সব সময়। সিঙ্গেল বন্ড মানে কি? দুটো অক্সিজেন, দুটো অ্যাটম এখানে খেয়ে যাচ্ছে, দুটো অ্যাটম বলছি, দুটো ইলেকট্রন এখানে খেয়ে যাচ্ছে, সরি ফর দ্যাট। দুটো ইলেকট্রন কী হচ্ছে? এখানে খেয়ে যাচ্ছে। কটা ইলেকট্রন আছে? টোটাল 16টা ইলেকট্রন আছে। 4টে ইলেকট্রন খেয়ে যাচ্ছে, 1 2 3 4। তাহলে আর কটা ইলেকট্রন আছে? 12টা ইলেকট্রন থাকলো আমাদের, তাই না? এই 12টা কী করবো? কর্নার অ্যাটমকে দেওয়ার চেষ্টা করবো। আগেরবার মনে করে দেখো দুটোই ছিল, দুটো এখানে কাজে লেগে গেছিলো, কাউকে কিছু দেওয়ার নেই। এখানে দেখো এক্সট্রা 12টা থেকে যাচ্ছে, দুটো বন্ড তৈরি হয়েছে, 1 2 3 4, ঠিক আছে। দুটো একক সমযোজী বন্ধন তৈরি হয়েছে, 1 2 3 4, ঠিক আছে। তো 4টে, তার মানে 1 2 3 4, 4টে ইলেকট্রন শেয়ার হয়ে গেছে, কিন্তু এক্সট্রা আরও 12টা আছে। এবার কী করবো আমরা? এই অক্সিজেন, কার্বনকে নয় কিন্তু, যেগুলো কর্নার অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমকে নয়, কেন্দ্রীয় যে অ্যাটম বসে আছে তাকে নয়, পাশে যে অ্যাটমগুলো ঘুরছে তাকে কী করবো আমরা? এই 12টা মধ্যে কটা করে দিলে 8টা হচ্ছে সেটা দেখার চেষ্টা করবো। দেখো অলরেডি এই অক্সিজেনের গায়ে দুটো চিপকে আছে, তাহলে আর 6টা দিতে হবে, 1 2 3 4 5 6, কারণ অষ্টকের রুল ক্লিয়ার করতে হবে। এই অক্সিজেনের দেখো দুটো শেয়ার হয়ে আছে, তো 1 2 3 4 5 6। দেখো এই অক্সিজেনে অষ্টক ক্লিয়ার হয়েছে, 1 2 3 4 5 6 7 8। এই অক্সিজেনে অষ্টক ক্লিয়ার হয়েছে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। দুটো অক্সিজেনে অষ্টক ক্লিয়ার হয়েছে। আরেকটা জিনিস মনে রাখবে, কার্বনের যে সর্বোচ্চ কোভ্যালেন্সিয়া সেটা হয় 4। কতগুলো বন্ড আছে? দুটো বন্ড আছে। এখানে কার্বনের কোভ্যালেন্সি 2 শো করছে, কিন্তু ম্যাক্সিমামে থাকার চেষ্টা করবে সে, 4টে হওয়ার দরকার। তো এখান থেকে কী করবো? আরও দুটোকে উঠিয়ে নেবো এবং কোভ্যালেন্ট বন্ধন এখানে তৈরি করবো, মানে অক্সিজেন দুটো এখানে গায়েব হয়ে যাবে। এখান থেকেও কী করবো? আমরা আরও দুটোকে উঠিয়ে নেবো এবং এখানে কোভ্যালেন্ট বন্ধন তৈরি করার চেষ্টা করবো, কারণ এই অক্সিজেনও দুটো গায়েব হয়ে এখানে চলে আসবে। এবার দেখো এই অক্সিজেনে কি অষ্ট ক্লিয়ার হচ্ছে? 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ অষ্ট ক্লিয়ার হয়েছে। এই অক্সিজেন দেখো 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ অষ্ট ক্লিয়ার হয়েছে। কার্বনের কি 4টে সমযোজী বন্ধন এসছে? 1 2 3 4, হ্যাঁ 4টে এসছে। তার মানে কার্বনের যে সর্বোচ্চ সমযোজী যোজ্যতা, মানে সমযোজ্যতা যেটা কিনা 4, কোভ্যালেন্সি যেটা কিনা 4, সেটা দেখে এখানে কভার হয়ে আছে। মানে এই স্ট্রাকচারটা আমাদের মোর স্টেবল।
আগের যে স্ট্রাকচার করেছিলাম তার থেকে এই স্ট্রাকচার মোর স্টেবল। এবার একটা জিনিস ভালো করে দেখো, 1 2 3 4 5 6 7 8 কার্বনের গায়ে কি অষ্টক ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এক জিনিস মনে রাখবে, এই অষ্টক ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না সেটা ইম্পর্টেন্ট নয়, কোভ্যালেন্সি ম্যাক্সিমাম আছে কিনা সেটা আমাকে দেখতেই হবে। ভালো করে বুঝবে, যদি কোভ্যালেন্সিকে ম্যাক্সিমাম রাখতে গিয়ে কার্বনের অষ্টক রুল ভেঙেও যায় তাতে কিছু যায় আসে না। এটা হচ্ছে লুইস ডট স্ট্রাকচারে সেন্ট্রাল অ্যাটম অনেক সময় কী করে, অষ্টকের রুলকে ভঙ্গিত করে। কর্নার অ্যাটমগুলো ভঙ্গিত কখনোই করবে না, কর্নার অ্যাটমে মাস্ট 8টা থাকতেই হবে, সেন্ট্রাল অ্যাটমে 8টা বা 8টার বেশি থাকতে পারে। অষ্টক রুল এখানে ভঙ্গিত হয়, ভেঙে যায়, ব্রেকডাউন হয়। ঠিক আছে, এই সিএলটা দেখো, চলো আবার লাল দিয়ে করে HCl। ঠিক আছে, আচ্ছা হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1, এর ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো? 1। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? 17। তো ভ্যালেন্স ইলেকট্রন কী হবে? 2 8 7, মানে ভ্যালেন্স ইলেকট্রন হবে আমাদের 7। তো টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো হচ্ছে আমাদের? 8টা। এখানে 1, এখানে 7, 8টা। তো লেখো, এইবার তোমরা বলবে স্যার এখানে সেন্ট্রাল অ্যাটম কোনটা হবে? সেন্ট্রাল অ্যাটম কোনটা হবে? একটা হাইড্রোজেন একটা ক্লোরিন আছে। দেখো ভালো করে বুঝবে, এখানে যে কোনো একটাকে তুমি সেন্ট্রাল অ্যাটম করতে পারো, যে কোনো একটাকে তুমি কী করতে পারো? কর্নার অ্যাটম করতে পারো। কিন্তু রুলস বলছে যেটা লিস্ট ইলেকট্রোপজিটিভ, যেটা কম ইলেকট্রোপজিটিভ, সেইটা হবে আমাদের সেন্ট্রাল অ্যাটম। এখানে তাহলে সেন্ট্রাল অ্যাটম কোনটা? হাইড্রোজেন বেসিক্যালি এখানে সেন্ট্রাল অ্যাটম, কারণ ক্লোরিন কিন্তু ইলেকট্রোনেগেটিভ, কারণ ক্লোরিন একটা অধাতু, সুতরাং ইলেকট্রোনেগেটিভ হবে। আগের দিন এটাও বলেছিলাম। ঠিক আছে, প্রথমে তুমি বন্ড তৈরি করো, সিঙ্গেল বন্ড, তার মানে দুটো ইলেকট্রন এখানে খেয়ে যাচ্ছে, দুটো ইলেকট্রন এখানে কী হচ্ছে? আমার খেয়ে যাচ্ছে। ওকে, এইবার দুটো ইলেকট্রন খেয়ে গেল, তাহলে আছে কটা ইলেকট্রন? 6টা ইলেকট্রন আছে। ভালো করে বোঝো, টোটাল ইলেকট্রন 8টা, দুটো এখানে খেয়ে যাচ্ছে, আছে কটা? 6টা আমার। ওকে, তো সেন্ট্রাল অ্যাটম তাহলে হাইড্রোজেন, ভালো করে বুঝবে, সেন্ট্রাল অ্যাটম তাহলে কি হাইড্রোজেন, তাহলে কর্নার অ্যাটমকে ক্লোরিন। তো ক্লোরিনকে আমরা এই 6টা দেওয়ার চেষ্টা করব, দেখবো এখানে ক্লিয়ার হচ্ছে কি না কনসেপ্ট। তো 1 2 3 4 5 6। ঠিক আছে, দেখো ক্লোরিনকে আমরা কী করলাম? 6টা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ক্লোরিনের কি অক্টেট ক্লিয়ার হয়েছে? 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, ক্লোরিনের অক্টেট ক্লিয়ার হয়েছে। দেখো এই দুটো কিন্তু ক্লোরিনকে শেয়ার করছে, সুতরাং এই দুটো ক্লোরিনেরও আবার হাইড্রোজেনেরও, যে দুটো বড় বড় মোটা মোটা এঁকেছি ও দুটো ক্লোরিনেরও আবার হাইড্রোজেনেরও। তো ক্লোরিনের নন শেয়ার, অর্থাৎ শেয়ার করছে না এমন ইলেকট্রন 6টা এখান থেকে আসছে। ঠিক আছে, আর যে দুটো আছে সেই দুটো ক্লোরিনের, টোটাল দেখো ক্লোরিনের 8টা হয়ে যাচ্ছে। হাইড্রোজেনের দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে একটা তোমাদের এক্সেপশন বলে দিয়ে, হাইড্রোজেন কিন্তু অক্টেট রুল ফলো করে না, হাইড্রোজেন ফলো করে ডুপ্লেট রুল, মানে হাইড্রোজেনের শেষ কক্ষপথে দুটো থাকতে হয়। ঠিক আছে, তো দেখো 1 2, আর হিলিয়ামও কিন্তু ডুপ্লেট রুল ফলো করে। জানো যে শেষ কক্ষপথে কটা থাকবে সেটা দুটো রুল আছে, একটা অক্টেট একটা ডুপ্লেট। তো অক্টেট রুল ফলো করে না হাইড্রোজেন, ক্লোরিন করে। তো হাইড্রোজেনের দুটো আছে কি? হ্যাঁ 1 2 আছে। ওকে, ক্লিয়ার। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের গঠন ক্লিয়ার। তো তোমাদের যদি বলে হাইড্রোজেনের কতগুলো সমযোজী বন্ধন আছে, আমরা কি বলবো? একটি একক সমযোজী বন্ধন আছে, একটি একক, ডবল নয়, একক, সিঙ্গেল সমযোজী বন্ধন আছে, ঠিক ওই ওপরেরটার মতো, হাইড্রোজেনের মতো। HCl এ কতগুলো আছে? হাইড্রোজেন নয়, সরি, HCl এ কতগুলো আছে? একটি একক আছে। আচ্ছা, তোমার যদি এখানে বলে কার্বন ডাইঅক্সাইডে কী আছে? দুটি দ্বি সমযোজী বন্ধন আছে। ঠিক আছে, দুটি, ঠিক আছে, দ্বিবন্ধন আছে, দুটি দ্বিবন্ধন, মানে ডেফিনেটলি সমযোজী। ঠিক আছে, দুটি দ্বিবন্ধন আছে এবং তারা অবশ্যই সমযোজী। তাহলে এইটা আমাদের কারেক্ট আনসার হবে। তো এই ধরনের কোশ্চেন্স তোমাদের অলরেডি পড়েছে, আবারও পড়বে, সেই জন্য এইগুলোকে ভালো করে দেখে নাও। আমি নেক্সট দিন তোমাদের কী করবো, অজানা কিছু কনস্ট্রাকশন করাবো, যেমন তোমাদের করালাম ধরো ইথেন মলিকিউলের কীভাবে হবে, এগুলো একটু দেখে রেখো, পড়ে যেতে পারে। ওকে, থ্যাংক ইউ।